পড়ছিলাম ভয়ঙ্কর আশ্রয়, কলমে সিমি চৌধুরী। পর্ব সংখ্যা 1। প্লিজ ছেড়ে দিন আমাকে, আর পারছি না। প্লিজ, এবার আমি সত্যি মরে যাব। কাপা কণ্ঠে অনুনয় করে নবমী। শরীরটা অবশ্যই এসেছে ব্যথায় আর আতঙ্কে। চোখ বেয়ে নেমে আসছে নোনতা অশ্রুধারা। আবির হেসে উঠল, একটা ঠান্ডা হিংস্র হাসি, যার মধ্যে এক ফোঁটা মায়াও নেই। মরে যাবে? হ্যাঁ, তোমাকে তো মেরেই ফেলতে এনেছি সোনা। আবিরের ঠোঁটে টান টান বিদ্রুপ। নওমি আতঙ্কে মাথা নেড়ে কান্নায় ভেঙে পড়ল। আবির তার চুল মুঠোয় ধরে টান দিল, তাতে ব্যথায় আর্তনাদ করে উঠল নাওমি। নাওমির গোঙানির শব্দে আবির যেন আরও মজা পেল। তুমি কেন বুঝতে পারছো না সুইট হার্ট? এসব তো স্বামী স্ত্রীর মধ্যে হয়েই থাকে, তাই না? বিয়ে করে স্বামীর সাথে তো এসব করার খুব শখ ছিল। মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখেছিলে, আমি তোমার সেই শখটাই পূরণ করে দিচ্ছি বিয়ের আগেই। ঠান্ডা গলায় ফিসফিস করে বলল আবির। নাওমি কাঁপতে কাঁপতে মাথা নাড়ছিল বারবার, কিন্তু আবিরের চোখে একটা উন্মাদ আনন্দের ঝিলিক। চিৎকার করো সুইট হার্ট, যত পারো জোরে চিৎকার করো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কানে মুখ নিয়ে বলল আবির। গলায় একটা ভয়ঙ্কর স্নিগ্ধতা মিশে আছে তার। হঠাৎ করেই নাওমির মুখের উপর একটা থাপ্পড় বসিয়ে দিল, এত জোরে যে সেদিক হারিয়ে ফেললো মুহূর্তেই। চুপচাপ এনজয় করো, তাতে তোমারও ভালো লাগবে বুঝলে, নয়তো এর থেকেও ভয়াবহ কষ্ট দেব তোমায়। আবিরের কণ্ঠে ছিল ঠান্ডা হুমকি আর পাগলামির ঝাঁজ। এই বলে নাওমি ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল আবির। হিংস্র জানোয়ারের মতো খুবলে খুবলে খেলো নাওমির শরীরটা। কষ্টে ছটফট করতে লাগলো নাওমি, কিন্তু আবিরের সেদিকে খেয়াল নেই। ও তো নাওমির কষ্টে মজা পাচ্ছে। এত বেশি কষ্ট সহ্য করতে পারলো না নাওমি, জ্ঞান হারিয়ে ফেললো। তাতেও থেমে থাকলো না আবির, আরো কয়েক দফা অত্যাচার চালিয়ে তবেই ক্ষান্ত দিল। ঘন অন্ধকারে একটা স্যাঁতস্যাঁতে কক্ষ, বাতাসে পচা রক্ত আর ঘামের গন্ধ। দেয়ালে ছিটকে থাকা লাল রক্তের দাগ এখন স্পষ্ট। এখানে এর আগেও আরো কারো আর্তনাদ গুমড়ে মিশে গেছে। কারো চিৎকার আর আর্তনাদের ম্লান ছাপ এখনো যেন বাতাসে ভাসছে। ঘরে একটা কাঠের পুরনো চেয়ার, যেখানে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রিফাত নামের একটা ছেলে। চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, শরীর ঘাম আর আতঙ্কে ভিজে একাকার। তার ঠোঁট ফেটে রক্ত ঝরছে, চোখ দুটো ভয়ে ছানা বড়া। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা একদম অচেনা একজন মানুষ। চোখের সামনে ধারালো একটা ছুরি ঘুরাতে ঘুরাতে লোকটা নরম স্বরে ফিসফিস করলো, মানুষের রক্ত দিয়ে কখনো গোসল করেছ রিফাত? ভয়ে শ্বাস বন্ধ হয়ে এলো রিফাতের। থরথর করে কাঁপছে পুরো শরীর, কথা বের হলো না তার মুখ থেকে। রিফাত কাঁপতে কাঁপতে মাথা নাড়ালো। একটা কান্না ভেজা গোঙানি বেরিয়ে এলো তার ঠোঁটের ফাঁক দিয়ে। দয়া করে ছেড়ে দিন আমায়। কি ক্ষতি করেছি আপনার? কেন এমন করছেন কেন আমার সাথে? আপনাকে তো চিনি না আমি, রিফাত কাঁপতে কাঁপতে বলল। তার গলা ভাঙা ভাঙা, আর কোনো কথা বলার সুযোগ পেলাম না। একটা চর মুখে এসে পড়ল, গাল ফেটে রক্ত ঝরল। সামনে থাকা লোকটি নিচু গলায় গর্জে উঠল, মুখ বন্ধ রাখ, না হলে এখানেই জিভ কেটে ফেলব। ইউ ক্যান স্ক্রিম অল ইউ ওয়ান্ট, নো ওয়ান কামিং টু সেভ ইউ। রিফাত শিউরে উঠল, চোখ বাঁধা থাকলেও টের পাচ্ছিল পাশ থেকে ছুরি ঘষার ধাতব শব্দ। লোকটা আবার ফিসফিস করে উঠল, কানে কানে শীতল অথচ হিংস্র স্বরে, আমার সাথে হিসেব চুকাতে এসেছ? চেনো না আমায়। যারা আমার পথে বাধা দেয় তাদের চিনে রাখা দরকার হয় না আমাকে, আমি চিনলেই হবে। রিফাত দম বন্ধ হয়ে আসার গলায় বলল, প্লিজ যা চান নিয়ে নিন, আমাকে যেতে দিন। লোকটা এবার মাথা নিচু করে ফিসফিস করে উঠল, আমি কিছু চাই না, আমি তোমাকে চাই। তোমার ভয়, তোমার কান্না, তোমার আর্তনাদ সব আমার, সব। আই ক্যান এন্ড ইউর পেইন, বাট হোয়ার দি ফান ইন দ্যাট? তারপর লোকটা হঠাৎ চিৎকার করে উঠল, কথা বল, করেছিস কখনো রক্ত দিয়ে গোসল? রিফাত আর কোনো উত্তর দিল না। হঠাৎ করেই রিফাতের কাঁধের উপর ছুরির ফল ঠেকিয়ে টেনে দিল একটা চির। রক্ত গড়িয়ে পড়ল জামার ভিতর দিয়ে। কষ্টে গুমড়ে উঠল রিফাত, গলা দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। লোকটা হঠাৎই রিফাতের মুখের উপর থুতো ছিটিয়ে দিল। কি অবাক হয়েছ? ভাবছো কেন তোমার সাথে এমন করছি আমি? জানবে জানবে, খুব তাড়াতাড়িই জানতে পারবে। তার আগে দেখো এখন আমি তোমার শরীর দিয়ে কি কি খেলি। ছুরিটা হাতে নিয়ে হঠাৎই উন্মাদ হেসে উঠল সে। এরপর এক ঝটকায় রিফাতের গাল বরাবর একটা দাগ টেনে দিল। রক্ত ছিটকে পড়ল মেঝেতে। লোকটা হাঁটু গেড়ে রিফাতের মুখের সামনে এসে দাঁড়ালো, হাত দিয়ে রিফাতের মুখ মুছে দিল। তারপর সেই হাত চেটে খেলো, যেন রক্ত তার জন্য খাবারের মতো প্রিয় কিছু। হোয়াই ডাজ ইউর ব্লাড টেস্ট সো সুইট?
আজ তোমার শরীর দিয়ে, তোমার রক্ত দিয়ে গোসল করবো আমি নিজ হাতে। বলেই মুখের সামনে রক্তের ফোঁটা নিয়ে গভীর তৃপ্তিতে চেটে ফুটে নিল সে, যেন কোনো সুস্বাদু খাবার খাচ্ছে। রিফাত প্রাণপণে ছটফট করলো, বাঁধন টেনে ছিঁড়তে চাইল, কিন্তু শক্ত করে বাঁধা দড়ি যেন অদৃশ্য শিকলের মতো আটকে রেখেছে তাকে। তোমার শরীরের প্রতিটা ইঞ্চি দিয়ে আজ আমি ছবি আঁকবো, তোমার হাড় ভেঙে গুঁড়ো করব, চোখ উপড়ে ফেলে রাখবো আমার টেবিলের উপর। আই ওয়ান্ট টু ক্রেভ মাই নেম ইনটু ইয়োর সোল। বলেই লোকটা হাসলো, বিকৃত সেই হাসিতে কাঁপলো দেয়ালের ছায়া। হঠাৎই ছুরিটা ফেলে দিল সে। ঘরের এক কোনায় রাখা একটা ব্যাগ থেকে বের করলো একটা হাতুড়ি। প্রথম আঘাতটা পড়ল রিফাতের ডান হাতের আঙুলের উপর। একটা কচাত শব্দ, হাড় ভাঙার করুণ আওয়াজ। রিফাত চিৎকার করে কাটতে লাগলো, কিন্তু তার আর্তনাদ, প্রার্থনা কিছুই যেন পৌঁছায় না ওই জানোয়ার রূপী মানুষটার কানে। তারপর একটা একটা করে আঙুল ভেঙে দিল রোগটা। রক্ত ঝরতে লাগলো ঠান্ডা মাথায়, যেন শিল্পী তার শোপিস তৈরি করেছে খুব মনোযোগ দিয়ে। আর একটু ধৈর্য ধরো, লোকটা বলল রিফাতের কানের কাছে ফিসফিসিয়ে। আজ রাতে তোমার রক্ত দিয়ে আমি গোসল করব, আর তোমার ছেঁড়া দেহ দিয়ে বিছানা সাজাবো। Your suffering makes me feel alive. Your screams will be the sweetest music to my ears tonight. ঘর ভরে উঠল শুধু আর্তনাদ আর অট্টহাসির বিকৃত প্রতিধ্বনিতে। এই জন্য মৃত্যু নয়, বরং মৃত্যুর আগে নিষ্ঠুরতম যন্ত্রণার ভোজ। লোকটা ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে লাগলো, কখনো হাতুড়ি, আবার কখনো ছুরির ফলা দিয়ে মাঝে মাঝে তার শরীরে হালকা করে আঁচড় কাটতে লাগলো, ঠিক শিকারীর মতো, শিকারকে ধীরে ধীরে দুর্বল করে দিয়ে শেষে আঘাত হানার জন্য। কক্ষ জুড়ে তখন শুধু শোনা যাচ্ছিল রিফাতের কাঁপা কাঁপা নিঃশ্বাস আর লোকটার বিকৃত অট্টহাসি। ড্রয়িং রুমের নরম সোফা হেলে পড়ে একের পর এক ডিঙ্ক করেই যাচ্ছিল আবির চৌধুরী। কাচের গ্লাসের গায়ে তার আঙুলের ছাপ, ঠোঁটের ভেজা ছাপ জমে উঠেছিল। মাথার মধ্যে তখনও ঘুরপাক খাচ্ছিল নাওমির অসহায় মুখটা। কাজের মেয়েটাকে ডেকে একটু আগেই নাওমির কাছে পাঠিয়েছে ওর রক্তাক্ত পোশাক পাল্টে দিতে। কিছুক্ষণ পর নিচে নেমে এলো মেয়েটি, কাঁপা কাঁপা গলায় বলল, ভাইজান, আপার অবস্থা ভালো লাগতাছে না, মেলা রক্ত পড়তাছে, আপারে ডাক্তারের কাছে লইয়া যান ভাইজান, না হইলে মইরা যাইব। মেয়েটার কাঁপা কাঁপা গলা যেন আবিরের কানে বিষের মতো বাজল। ঠান্ডা চোখে তাকিয়ে হঠাৎই গর্জে উঠল সে, কে মারলো আর কে বাঁচালো তাতে তোর কি? আগলা পিরিত দেখাচ্ছিস? আবার আমাকে অর্ডার করার সাহস তোকে কে দিল? তার গলায় এমন হিংস্রতা ছিল যে কেউই মুহূর্তে জমে যেত। মেয়েটি ভয়ে আর কিছু না বলে মাথা নিচু করে সরে যেতে লাগলো, কিন্তু ঠিক তখনই আবির পিছন থেকে ঠান্ডা স্বরে ডাক দিল, থাম। মেয়েটি থমকে দাঁড়ালো, ভয় মিশ্রিত দৃষ্টিতে পেছন ফিরে তাকালো। আবির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, শুনে রাখ, আজ রাতে এই বাড়িতে কি হয়েছে, কার সাথে কি হয়েছে, কিভাবে হয়েছে, এসব যদি মম আর পাপার কানে কোনোভাবে যায়। সে এগিয়ে এলো দোপা, মেয়েটার কানের কাছে নরম অথচ ভয়ঙ্কর স্বরে ফিসফিস করে বলল, তাহলে তোর অবস্থা নাওমির থেকেও খারাপ করব। মনে রাখিস, আমি যা বলি সেটা করে দেখাই। আবিরের কথা শুনে শুকনো ঢোক গিলল মেয়েটি, নিঃশব্দে কাঁদতে কাঁদতে ঘাড় নুয়ে সরে গেল। আবির এবার এসে ড্রিঙ্ক ঢাললো নিজের গ্লাসে, চোখের কোণ লাল, মুখের রেখায় বিকৃত হাসি। এক সময় নিজেই নিজের সাথে কথা বলা শুরু করলো, চাপা গলায় বিদ্রুপে ভরা স্বরে। আবির চৌধুরীর ব্যবহার করা সুতো পর্যন্ত কেউ ছুতে পারে না, কেউ না। সেখানে তুমি আমার কলিজা নিয়েই খেলতে বসছো নাওমি। এর শাস্তি যে তোমাকে পেতেই হবে সুইট হার্ট, পেতেই হবে। ইউ আর মেইন, অনলি মাইন। ইফ এনিওয়ান ডিয়ার্স টু টাচ ইউ, আই উইল ক্রেভ মাই নেম ইনটু দেয়ার ফ্ল্যাশ। তার কণ্ঠে এক অদ্ভুত উন্মাদনা মিশে গেল, চোখে যেন আগুনের শিখা নাচছে। সে সোফার পাশে পড়ে থাকা এক বোতল তুলে নিল, চোখে উন্মাদ ঝিলিক। নিজের ছায়াকে দেখিয়ে ঠান্ডা গলায় বলল, আবির চৌধুরী যা চায় তা নিজের করে নেয়, আর যদি না পায় ছিনিয়ে নেয়। ইভেন ডেথ ক্যান্ট স্পেয়ার ইউ ফ্রম মি। ইফ ইউ ডাই, আই উইল জাস্ট ড্রাগ ইউর সোল ব্যাক টু মি। একা একা বিড়বিড় করতে করতে নিজের ঘরে গিয়ে দাঁড়িয়ে পড়ে আয়নার সামনে। এরপর নিজেকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলে, কারো চোখে মায়া, কারো আর্তনাদ, কারো কান্না, আবির চৌধুরীর কাছে এসব কিচ্ছু না, কিচ্ছু না। হঠাৎ করে বোতলটা ঠাস করে আয়নায় ছুঁড়ে মারে। ঝনঝন শব্দে আয়নার টুকরোগুলো ছড়িয়ে পড়ল মেঝেতে। চারপাশ যেন কাচের ক্ষতবিক্ষত সমুদ্র হয়ে উঠল। হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। হাতের কাছের টুকরো দিয়ে নিজের হাত কেটে রক্ত বের করে বলল, আমি তোমাকে ভালোবাসি নাওমি, খুব ভালোবাসি।
তোমার দেহে লিখে দেব নাওমি আমার নাম, যাতে করে সব সময় মনে থাকে আমাকে তোমার। অন্য পুরুষকে নিয়ে ভাবার আগে যেন আমাকে মনে পড়ে। আমার নামের ব্যথা তোমাকে পোড়াবে নাওমি, তুমিও পড়বে। তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসেও থাকবে আমার ছাপ, তুমি চাইলে বা না চাইলেও। Your body will be my canvas, and my love will be the art painted in blood. You are mine, and you will be mine forever. There is no escape. পালানোর চেষ্টা করো না নাওমি, আমার ভালোবাসা থেকে কেউ কখনো পালাতে পারেনি। তারপর মাথা পেছনে ফেলে হঠাৎ করে বিকট এক অট্ট হাসিতে ফেটে পড়ল সে। হাসিতে যেন পাগলামির ছায়া নেমে এলো পুরো ঘর জুড়ে। সকালে সূর্যের আলোর প্রথম রশ্মি চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আবিরের। মলিন চোখে চোখ কচলে বুঝে ওঠার চেষ্টা করে সে কোথায়, কিন্তু কিছুতেই সঠিকভাবে মনে করতে পারে না ঘরের এমন অবস্থা কেন। মনে হচ্ছে যেন ঘরে সাইক্লোন বয়ে গেছে। আস্তে আস্তে গতকাল রাতে সবকিছু মনে পড়ে, যখন সে বন্ধু বান্ধবদের সাথে বারে আড্ডা দিচ্ছিল। তবে রুমে কখন ফিরে এলো সে, সেই প্রশ্ন তার মনে ঘুরপাক খায়। এমনই ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ে বিছানায় শুয়ে থাকা নাওমির দিকে। নাওমি, ও এখানে কিভাবে আসবে? একা একাই বিড়বিড় করতে থাকে আবির। মাথায় যেন জট পাকিয়ে যায় আবিরের। সে ভাবতে থাকে, আর তখনই যেন সবকিছু মনে পড়ে যায় গতকাল রাতের কথা, যা তার মনে এখন একেবারে স্পষ্ট। ফ্ল্যাশব্যাক। আবির চৌধুরী গ্লোবাল অ্যান্ড কোম্পানির একমাত্র কর্ণধার, আফজাল চৌধুরীর দ্বিতীয় পুত্র। আফজাল চৌধুরী একটি বিশাল ব্যবসা সামলান, যা দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। তারা মূলত নির্মাণ, রিয়েল এস্টেট এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসার সাথে জড়িত। চৌধুরী পরিবারের প্রায় সমস্ত সম্পত্তি এই ব্যবসার মাধ্যমে এসেছে, যার মূল্য কোটি কোটি টাকা। পরিবারটির রয়েছে একাধিক আত্মধনিক অফিস এবং বহুতল ভবন। ব্যবসায়িক দিক দিয়ে চৌধুরী পরিবার দেশের সেরা ধনীদের মধ্যে একটি। চৌধুরী পরিবারের 3 সন্তান। বড় ছেলে আরিয়ান চৌধুরী, যিনি বর্তমানে বাবার ব্যবসায় সহায়তা করেন। ছোট মেয়ে কিয়ারা চৌধুরী, যিনি 9ম শ্রেণীর শিক্ষার্থী। আবিরের মা শাহানা চৌধুরী, একজন সমাজসেবী, যিনি দেশের বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানে কাজ করে। এই পরিবারের 3টি বড় বাড়ি রয়েছে, আর রয়েছে মার্সিডিজ বেঞ্জ, একটি BMW এবং একটি রেঞ্জ রোভারের মতো অত্যাধিক বিলাসবহুল গাড়ি। তবে আবিরের পছন্দ রেঞ্জ রোভার, যা সে সবসময় নিয়ে ঘুরে বেড়ায়। আবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে পড়াশোনা শেষ করেছে, কিন্তু তার জীবনে এখন যেন কেবল আড্ডা আর রাতের শহরের আলোয় মাতাল হয়ে ঘুরে বেড়ানো। সে তার জীবন কাটায় বন্ধু বান্ধবের সঙ্গে, সারাক্ষণ বারে আড্ডা দিয়ে এবং বিলাসী জীবন উপভোগ করে। বাবা মায়ের হাজার শাসনেও সে নিজের কাজে অটল থাকে সব সময়। গতকাল সন্ধ্যায় আবির তার বন্ধু অয়ন এবং ইপ্তির সঙ্গে গিয়েছিল বাড়ি। সারা রাত ড্রিঙ্ক করার পর রাত 2টার দিকে মাতাল অবস্থায় বাড়ি ফিরেছে সে। হঠাৎ এক ফোন কল পায়। ফোনে বলা হয় নাওমির বিয়ে আগামীকাল। খবরটা শোনার সাথে সাথে যেন আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। নাওমি তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। সে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। নাওমির পাশে অন্য কেউ সহ্য করতে পারে না সে। তাই এই খবর শোনা মাত্র তার মাথায় আগুন লেগে যায়। নিজের রেঞ্জ রোভার গাড়িটা নিয়ে ছুটে চলে নাওমির বাসার দিকে। নাওমির বাসা ঢাকার এক সাধারণ এলাকা, একটি ছোট্ট ভাড়া বাসা, দোতলা। নাওমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আবির জানে সে যদি কোনোভাবে নাওমিকে উদ্ধার না করে, তবে তার জীবনের সবকিছু শেষ হয়ে যাবে। সে এক সময় বেলকনি দিয়ে প্রবেশ করে নাওমির ঘরে। সেখানে গিয়ে নাওমিকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নিজের গাড়িতে তুলে নিয়ে আসে। নিজের বাড়িতে না গিয়ে একটি গোপন ফ্ল্যাটে নিয়ে আসে নাওমিকে। ফ্ল্যাটটি তার নিজের। জন্মদিনের দিন ভাইয়া গিফট করেছিল আবিরকে। একটি বিলাসবহুল জায়গা, যেখানে সে মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেয়, কখনো কখনো রাতে থাকে। এই ফ্ল্যাটে তার পরিচারিকা পরিচ্ছন্নতা কর্মীও থাকে। মাতাল অবস্থায় নিজেকে অন্ধ করে রাগ ও জিদে রাতভর অত্যাচার চালায় নাওমির উপর। একসময় ক্লান্ত হয়ে নিজেই ঘুমিয়ে পড়ে, যেন তার সব আবেগ প্রশমিত হয়। আর সেই ঘুম ভাঙল এখন, বর্তমান। আবির যেন নিজের দেহ আর মন কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারছিল না। পাগলের মতো নিজের মাথার চুল খামচে ধরে বসে পড়ল মেঝেতে। তার চোখের পাতা ভারী হয়ে আসছে, শরীরটাও কাঁপছে, কিন্তু তার চেয়েও বেশি কাঁপছিল ভেতরের অপরাধবোধ। এটা আমি কি করলাম আমি? কণ্ঠটা যেন ফেটে বের হলো। উফ, আবির, কি করছিস এটা? আমি কি তবে জানোয়ার হয়ে গিয়েছিলাম? বিষণ্ণ আত্মধিক্কার আর রাগে নিজের হাতের মুঠি শক্ত করে দেয়ালে আঘাত করতে লাগলো আবির, যেন নিজেকে শাস্তি দিচ্ছে। কিন্তু সে বুঝতেই পারল না গত রাতে কেটে যাওয়া হাতের পুরনো ক্ষতটা নতুন করে ফেটে গিয়ে রক্ত ঝরছে আবার।
লালচে বর্ণে হাত আর দেয়াল মাখামাখি হয়ে গেলেও সে তাতে বিন্দুমাত্র নজর করল না। কিছুক্ষণ পর হঠাৎ যেন কোনো অদৃশ্য টান অনুভব করলো। ঝটকা দিয়ে উঠে দাঁড়িয়ে নাওমির দিকে ছুটে গেল। ভয়ে উদ্বেগে অপরাধবোধে তার দেহ মন এক তীব্র ঝড় বইছিল। নাওমির কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে তার কপালে হাত রাখলো। মুহূর্তেই চমকে সরে এলো। নাওমির শরীর পুড়তে থাকা আগুনের মতো গরম। ছোট্ট মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, যেন রক্তশূন্য নিস্তেজ। আবিরের বুকের ভেতর যেন কেউ ধারালো ছুরি চালিয়ে দিল। তার দৃষ্টি আচমকা বিছানার দিকে গেল। চোখের সামনে ছড়িয়ে থাকা রক্তের দাগ দেখে তার হৃদস্পন্দন থমকে গেল এক মুহূর্তের জন্য। না, এটা সে সহ্য করতে পারবে না। এই ক্ষত, এই কষ্টের জন্য সে নিজেকেই দায়ী করলো। নাওমির মুখের এমন অসহায় দৃশ্য দেখে আবির নিজের অস্তিত্বকেই ঘৃণা করতে শুরু করলো। সে তড়িঘড়ি করে নাওমির পাশে বসে পড়ে ফিসফিস করে বলতে লাগলো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করো। কিন্তু কিভাবে কি হয়ে গেল? আমি মাতাল ছিলাম, আমি পারিনি নিজেকে আটকাতে। নাওমি, তুমি চোখ খোলো প্লিজ, আমি এখানে আছি, তোমাকে কিছু হতে দেব না। কিন্তু নাওমি চুপচাপ, নিস্তব্ধ। তার নিঃশ্বাস শুধু জানান দিচ্ছে যে সে এখনো বেঁচে আছে। আবির নিঃশব্দে তার হাত দুটো নিজের হাতে নিয়ে চেপে ধরলো, যেন তার উষ্ণতা দিয়ে মেয়েটাকে আবার সারিয়ে তুলতে পারবে। হঠাৎ করেই নিজের ঘর থেকে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো আবির, কেউ নেই কি নিচে? কেউ আছো? উপরে আসো তাড়াতাড়ি। তার চিৎকার শুনে ছুটে আসলো দুজন মেয়ে। আতঙ্কিত মুখে দরজার কাছে দাঁড়িয়ে পড়লো তারা। আবির এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ওর দিকে খেয়াল রাখো, মাথায় জলপট্টি দাও, 1 সেকেন্ডের জন্যও থামবে না। মেয়েটা কিছু না বুঝেই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আবির দেরি না করে ছুটে নিচে নেমে এলো। দ্রুত পকেট থেকে মোবাইল বের করে কল দিল তার সবচেয়ে কাছের বন্ধু ইফতিকে। একটু অপেক্ষার পর কল রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে এলো ইফতির ঘুম জড়ানো গলা। কিরে, সকাল সকাল কি মনে করে কল দিলি? এখন কোথাও যেতে বলিস না মামা, চোখ খুলতে পারছি না, খুব ঘুম পাচ্ছে। কিন্তু ইফতির কথা যেন কানেই তুলল না আবির। হাউমাউ করে কেঁদে চিৎকার করে উঠল, ঘুম রাখ, ঘুমের সময় নাই এখন, ও মরে যাবে ইফতি, প্লিজ প্লিজ সাহায্য কর, বাঁচাতে হবে ওকে। আবিরের ভেতর থেকে উঠে আসা গলায় এমন ভাঙন ছিল যে মুহূর্তে ইফতির ঘুম উড়ে গেল। ভয়ার্ত হয়ে উঠল, বসলো সে। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কি বলছিস তুই? কে মারা যাবে? আঙ্কেল আন্টি ঠিক আছেন তো? কার কি হয়েছে? আবির যেন হাঁপাতে হাঁপাতে বলল, এত কিছু বলতে পারবো না এখন। একটা কাজ কর, তোর বড় আপাকে সাথে নিয়ে আয় প্লিজ, আমার ফ্ল্যাটে চলে আয়, দেরি করিস না প্লিজ। ইফতি আরো বিভ্রান্ত হয়ে পড়ল। কি হয়েছে বলবি না? এভাবে চিৎকার করছিস কেন? আগে শান্ত হ, তারপর খুলে বল। আবির দুহাতে চুল টেনে ধরে নিজের মাথা ঠুকছিল দেয়ালে। শেষমেশ টুকরো টুকরো করে গত রাত থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলো বলে গেল এক নিঃশ্বাসে। সব শুনে ইফতি স্তব্ধ। কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারল না সে। তারপর গলা কঠিন করে বলল, তুই এখন একদম ঠান্ডা হ, আমি আপুকে নিয়ে আসছি। এখন তুই নাওমিকে নিয়ে কোথাও যাস না, বিশেষ করে হাসপাতালে তো নয়। আবির কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কেন? হাসপাতালে নিয়ে গেলে তো ভালো হবে, তাই না? ইফতি গম্ভীর কণ্ঠে বলল, না রে ভাই, এখন হাসপাতালে নিলে রেপ কেসে ফেসে যাবি। নিয়ম জানিস না, পুলিশের ঝামেলা হবে, কেস হবে। আগে আপুকে দিয়ে দেখিনি, তারপর যা করার করব। আবির হতভম্ব হয়ে বলল, আমি কিছু চাই না ইফতি, শুধু চাই ও বেঁচে থাক, ওকে কিছু হতে দেব না আমি। ইফতি ধৈর্যের সঙ্গে বলল, হবে না কিছু। তুই এখন অনয়কে কল কর, বল দ্রুত তোর ফ্ল্যাটে আসতে। একটা ভরসার মানুষ লাগবে তোকে সামলানোর জন্য। আমি রওনা হচ্ছি এখনই। এই বলে ইফতি আর একটা মুহূর্ত নষ্ট না করে কল কেটে দিল। আবির মোবাইলটা হাতে নিয়ে হতভম্ব হয়ে কিছুক্ষণ বসে রইল। মাথা নিচু করে নিজের কপাল ঠেকিয়ে রাখলো ঠান্ডা টেবিলের উপর। হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসবে। মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছে, নাওমির কিছু হতে দেওয়া যাবে না। নিজেকে কিছুটা সামলে নিয়ে আবার ছুটে গেল উপরের ঘরের দিকে। ভেতরে প্রবেশ করে দেখলো নাওমি আগের মতোই নিস্তেজ নিথর পড়ে আছে। মেয়েরা ভয়ে ভয়ে পাশ থেকে তাকিয়ে আছে। আবির এগিয়ে গিয়ে নিচু স্বরে ফিসফিস করে বলল, আমি এসেছি, আমি এখানে আছি নাওমি, কিছু হতে দেব না তোমার, কিচ্ছু না। আই উইল প্রোটেক্ট ইউ, ইভেন ইফ ইট কস্টস মি এভরিথিং। স্টে উইথ মি নাওমি, প্লিজ স্টে। তার হাত ধরা ছোট্ট মোমের মতো নিস্তেজ নাওমির হাতটা নিজের উষ্ণতায় আচ্ছন্ন করতে চাইল। মনে মনে প্রতিজ্ঞা করলো, নিজের জীবন দিয়েও যদি হয় তবুও সে নাওমিকে বাঁচাবে। ঘন কুয়াশাচ্ছন্ন সকাল, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। মনে হচ্ছিল বাতাসেও যেন মৃত্যুর গন্ধ লেগে আছে। পুলিশের লাল নীল ফ্ল্যাশিং লাইটের আলোয় ঝিম ধরে থাকা রাস্তার
এক পাশে পড়েছিল আজকের সেই বিভীষিকাময় লাশ। গত কয়েকদিন ধরে শহরে একের পর এক রহস্যময় খুন হচ্ছে, আর প্রতিটি খুনের ধরন এতটাই বর্বর যে ঘটনাস্থলে দাঁড়িয়ে শরীর শিউরে ওঠে। পুলিশ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। আজকের লাশটা যেন সবকিছুকে ছাড়িয়ে গেল। শুধু মুখ থেতলে দেওয়াই হয়নি, সম্পূর্ণ শরীরে এমন নৃশংসভাবে নষ্ট করা হয়েছে যে চিনে নেওয়া প্রায় অসম্ভব। আর চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে নিষ্ঠুরভাবে, যেন খুনি শুধু মেরেই শান্ত হয়নি, প্রতিশোধে নিয়েছে নৃশংসতার শেষ সীমানায় ছুঁয়ে। পুলিশ সুপার রিজওয়ান খান অনেকক্ষণ ধরে নীরবে লাশটার দিকে তাকিয়েছিল। তার অভিজ্ঞ চোখে অপরাধের শত শত চিহ্ন ধরা পড়ত, কিন্তু আজ যেন সমস্ত অভিজ্ঞতা ব্যর্থ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে তিনি সোজা হয়ে দাঁড়ালেন, আকাশের দিকে তাকিয়ে থেকে লম্বা নিঃশ্বাস ছাড়লেন। চারপাশে সতর্ক চোখে নজর বোলালেন আরো একবার। হয়তো কোনো ক্লু, সামান্য কিছু যা খুনিকে খুঁজে বের করার সূত্র হতে পারে। কিন্তু কোনো কিছু না পেয়ে হতাশ হয়ে এগিয়ে এলেন কনস্টেবল আজিজুর রহমানের দিকে। কিছু পেলে আজিজ? ভারী গলায় বললেন রিজওয়ান খান। না স্যার, মাথা নেড়ে জবাব দিল আজিজ। খুনি অসম্ভব সতর্ক। কোনো চুল, রক্তের দাগ, এমনকি মাটিতে ভর দিয়ে যাওয়ারও কোনো চিহ্ন নেই। মনে হয় যেন পা না দিয়েই উড়ে এসেছে, আবার লাশ ফেললে উড়ে চলে গেছে। রিজওয়ান খান ঠান্ডা গলায় বললেন, এই খুনি কোনো সাধারণ অপরাধী না, বরং পরিকল্পিত ঠান্ডা মাথার খেলোয়াড়। পেছনে দাঁড়িয়ে থাকা এসআই মেহেদি বলল, স্যার, খবর চওড় হতে শুরু করেছে। মিডিয়া এসে পড়ার আগেই লাশ সরাতে হবে। রিজওয়ান খান চোয়াল শক্ত করে বললেন, মিডিয়া কিছু জানতে চাইলে একবারই কিছু বলতে যেও না। মিডিয়ার সামনে শুধু বলবে তদন্ত চলছে, অতিরিক্ত কিছু বলবে না। ভয় ছড়িয়ে পড়ুক, সেটা খুনির ইচ্ছা। আমরা সেই ফাঁদে পা দেব না। আজিজ এবার একটু এগিয়ে বলল, স্যার, কি মনে হয় এটা কি সিরিয়াল কিলার কেস? রিজওয়ান খান ভ্রু কুঁচকে বললেন, হয়তো, তবে সাধারণ সিরিয়াল কিলারের মতো নয়। এর কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। আমাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চাইছে ও। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, খুনি চায় আমরা ওকে খুঁজি, ভয় পাই। ও আমাদের সঙ্গে খেলা খেলতে চাইছে, আর এটাই ওর মজা। লাশ ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করা হলো। পুলিশ ব্যারিকেড সরিয়ে রাস্তা খালি করলো। ধীরে ধীরে চারপাশ থেকে মানুষ সরে গেল। নিস্তব্ধ হয়ে পড়ল এলাকা। কিন্তু তখনও একজন দাঁড়িয়ে ছিল ভিড়ের মধ্যে। একজন সাধারণ পোশাকে থাকা মানুষ, যার মুখে চাপা একটা বিজয়ের হাসি। সবাই চলে যাওয়ার পর সে নিঃশব্দে পকেট থেকে একটা সিগারেট বের করলো, ঠোঁটে ধরালো। আগুন জ্বালাতে জ্বালাতে হাসতে হাসতেই নিজেকেই বলল, আমাকে ধরা এত সহজ নয় স্যার। আমাকে ধরতে হলে আমার মতোই আরেকজন লাগবে, কিন্তু সে তো নেই, কারণ আমি এক পিস। যেদিন আমি নিজে থেকে চাইবো সেদিনই ধরতে পারবেন আমাকে, তার আগে নয়। আর আমি আমার সব কাজ শেষ না করা পর্যন্ত থামছি না। ঠোঁটে এক পলক ঠোঁটকাটা হাসি ঝুলিয়ে সেই অজানা ছায়ামানব ভিড়ের মাঝেই হারিয়ে গেল। পুলিশের চোখের সামনেই ছিল সে, অথচ কারো বিন্দুমাত্র সন্দেহ হলো না। শীতের মৌসুম, কুয়াশায় মোড়ানো ঘুমন্ত সকাল। গ্রাম অঞ্চলের মানুষের কাছে শীত হোক কিংবা গ্রীষ্ম, কাক ডাকা ভোরে ওঠাই যেন চিরচেনা অভ্যাস। অথচ শহরের ব্যস্ত জীবনে সকাল 10টা কিংবা 11টা এখনো সদ্য ভোরের মতো মনে হয়। অবশ্য চাকরিজীবী মানুষের কাছে সকালটা ঠিক ওই শুরু হয় কর্মব্যস্ততায়। ঠিক সেই রকম এক কুয়াশাচ্ছন্ন সকালে আব্দুর রহমান ঘুম থেকে উঠে নাওমির ঘরের দরজায় দাঁড়ালেন। সচরাচর এমনটা করেন না তিনি। নাওমির ঘর যেন তার নিজস্ব জগৎ। সেখানে হঠাৎ করে কেউ খুব একটা হস্তক্ষেপ করে না। কিন্তু আজকের সকালটা ভিন্ন। আজ মেয়েটাকে দেখতে আসবে এক পক্ষ। যদি পছন্দ হয় তবে কয়েকদিনের মধ্যেই হয়তো নাওমির বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়ে যাবে। বাবা হয়ে আব্দুর রহমানের মনে এক অদ্ভুত টানাপোড়েন। গর্ব আর মায়ের মাঝখানে দোলাচল করছে তার হৃদয়। এই মেয়ে, যার প্রতিটি স্বপ্নের পাশে ছায়ার মতো থেকেছেন তিনি, আজ হয়তো অন্য এক জীবনের পথে পা বাড়াবে তার মেয়েটা। এই অমলিন ভাবনাগুলো বুকে চেপে নরম পায়ে এগিয়ে গেলেন তিনি মেয়ের ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করলেন, সুখী হোক আমার মেয়ে। নওমি রহমান, বাবা মায়ের একমাত্র আদরের ধন। যেমন সুন্দর তার মুখের আদল, তেমনি কোমল তার মন। মিষ্টি গজদাঁতের হাসি আর কোমল ছোঁয়া, ঢেউ খেলানো কালো চুল যেন এক অনাবিল সৌন্দর্যের পরিপূর্ণ ছবি আঁকে। বড় বড় মায়াবী চোখের চাহনিতে সহজেই মন হারায় যে কেউ। তার আচরণ তেমনি অমায়িক। ভদ্রতা, বিনয় আর হাসি মাখা ব্যবহারে সে অচেনাকেও আপন করে নিতে পারে মুহূর্তে। নাওমির বাবা আব্দুর রহমান ছিলেন এক সরকারি স্কুলের প্রধান শিক্ষক। বহু বছর সততার সঙ্গে দায়িত্ব পালনের পর এখন অবসরে দিন কাটাচ্ছেন। মা শাহিদা রহমান একজন গৃহিণী।
যিনি সারা জীবন ভালোবাসা আর মমতায় ঘিরে রেখেছেন তাদের ছোট্ট সংসার। নাওমির বাবা আব্দুর রহমান অবসর নেওয়ার পর থেকে থেমে থাকেননি। সারা জীবন শিক্ষা নিয়ে কাজ করেছেন, তাই অবসরের পরও শিক্ষার সঙ্গে যুক্ত থাকাটা যেন ছিল তার স্বপ্নের মতো। শহরের এক কোনায় নিজের তত্ত্বাবধানে খুলেছেন ছোট্ট একটা কোচিং সেন্টার। নাম রেখেছেন নবদিগন্ত শিক্ষা কেন্দ্র। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য তৈরি করা এই প্রতিষ্ঠানে নিয়মিত কিছু তরুণ শিক্ষক ক্লাস নেন। তিনি শুধু কোচিংটা পরিচালনা করেন। আব্দুর রহমান নিজে সরাসরি ক্লাস না নিলেও প্রতিদিনই সে দেখাশোনা করেন। শিক্ষক ছাত্রদের খোঁজ নেন। তিনি বিশ্বাস করেন শিক্ষা কখনো থেমে থাকে না। এই কোচিংয়ের টাকা আর মাসে মাসে পেনশনের টাকায় সংসার দিব্যি চলে যায় তাদের। আর এই বিশ্বাস থেকেই নাওমি বড় হয়েছে। বাবার এই অধ্যবসায় আর আদর্শে ভর করেই নাওমি আজও এগিয়ে চলেছে নিজের স্বপ্নের পথে। আগে তারা ঢাকা জেলার নারায়ণগঞ্জে বাস করত। ছোটবেলা থেকেই নাওমির স্বপ্ন ছিল বড় হয়ে উচ্চশিক্ষা অর্জন করার। মেয়ের সেই স্বপ্নের সম্মান রেখে বাবা মা নিজেদের জায়গা ছেড়ে এসেছেন তার ভবিষ্যৎ গড়ার শহরে। একমাত্র সন্তানের স্বপ্ন পূরণের পথে তারা কখনো বাধা হয়ে দাঁড়াননি, বরং নীরবে শক্তি হয়ে থেকেছেন পাশে। নাওমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছে। ইডেন মহিলা কলেজে ইংরেজি বিভাগে অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী। ইংরেজি সাহিত্যের প্রতি তার গভীর আগ্রহ। বিশেষ করে কবিতা এবং ক্লাসিক্যাল সাহিত্য নিয়ে প্রচুর পড়াশোনা করে। তার স্বপ্ন একদিন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক হওয়া, যেখানে তিনি ছাত্রদের সাহিত্য ও ভাষার মাধ্যমে নতুন জ্ঞান দিতে পারবে। ঘরের বাইরে দাঁড়িয়ে কয়েকবার ডাক দিলেন আব্দুর রহমান, নাওমি মা ওঠো, সকাল হয়ে গেছে তো। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভেতরে না ঢুকে অস্বস্তি নিয়ে পেছন ফিরে তাকালেন তিনি। বাবারও তার হুট করে মেয়েদের ঘরে ঢুকে পড়েন না। শাহিদা, ও শাহিদা শোনো, একটু জোরে ডাক দিলেন তিনি। শাহিদা রহমান রান্নাঘর থেকে এগিয়ে এলেন, হাতে একটা কাপড় মুছতে মুছতে। কি হলো, সকাল সকাল ডাকাডাকি করছো কেন? খানিক বিরক্ত মেশানো কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। নওমিকে ডাকছি, সাড়া দিচ্ছে না। মেয়ের ঘরে ঢুকতেও পারছি না, তুমি গিয়েই দেখো না। আহা, এখনো বাচ্চা আছে নাকি? সারাদিন বই নিয়ে পড়ে থাকে, ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে নিশ্চয়ই, হেসে বললেন শাহিদা রহমান। কিন্তু নরম পায়ে ঘরে ঢুকে চমকে উঠলেন তিনি। খাট পরিপাটি, চাদর ভাঁজ করা, ঘরে কোনো মানুষের চিহ্নই নেই। শুনছ নাওমির বাবা, মেয়েটা তো ঘরে নেই। অবাক হয়ে চিৎকার করলেন তিনি। আব্দুর রহমান দ্রুত এগিয়ে এলেন দরজার কাছে। উদ্বিগ্ন চোখে তাকালেন ভেতরে। কি বলছো? কোথায় যাবে এত সকালে? আমি কি জানি, কিছু না বলে কোথায় বের হয়েছে। এ তো কখনো এমন করে না। গলায় আতঙ্কের ছাপ ফুটে উঠল শাহিদার। বাড়ির আনাচে কানাচে খুঁজতে শুরু করলেন তারা দুজনে। উঠোন, রান্নাঘর, বারান্দা, কোথাও নাওমির ছায়াও নেই। কাক ডাকা ভরে কোথায় গেল নাওমি? কিছু বলল না তোমাকে? চাপা গলায় জিজ্ঞেস করলেন আব্দুর রহমান। না, রাতে তো ঠিকঠাকই ছিল, খাওয়া দাওয়া করে ঘুমালো। আতঙ্কিত গলায় বললেন শাহিদা। কাল তো বলছিলাম সকালেই তোকে দেখতে আসবে একটা পক্ষ। জিজ্ঞেসও করেছিলাম কাউকে পছন্দ করে কিনা। বলল কাউকে পছন্দ করে না, ছেলে পক্ষকে বাসায় আনতে বলল। এখন আবার কোথায় গেল? দুশ্চিন্তায় কপাল ভাঁজ করে বললেন আব্দুর রহমান। শাহিদা এক হাতে মাথা চেপে ধরলেন। আমার মেয়ে তো কখনো এমন করে না। কিছু একটা হয়েছে নাকি? আমার মন কুগাইছে। কোথায় আমার মেয়ে? আব্দুর রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, চিন্তা করো না, আল্লাহ ভরসা, খুঁজে দেখি কোথায় গেল আমাদের নওমি। চলো। বাড়ির নিস্তব্ধতা আর কুয়াশা ভেজা সকালে অদ্ভুত এক অজানা শঙ্কা ছড়িয়ে পড়ল আব্দুর রহমান আর শাহিদা রহমানের বুক জুড়ে। ফরেনসিক বিভাগের রিপোর্টের জন্য অস্থির হয়ে অপেক্ষা করছিলেন পুলিশ সুপার রিজওয়ান খান। থমথমে বাতাসের মাঝে সময় যেন এগোতেই চাইছিল না। একটু আগে উদ্ধার হওয়া লাশটি থানায় আনার পর ছেলেটির পকেট থেকে একটি মানিব্যাগ পাওয়া যায়। মানিব্যাগের ভেতর ছিল একটি আইডি কার্ড, যাতে লেখা ছিল ছেলেটির নাম রিফাত। ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ ছিল গুলশান 2 এলাকার একটি অভিজাত আবাসিক ভবনের নাম। মাথার ভেতর নানা সম্ভাবনার ঘূর্ণি নিয়ে রিজওয়ান খান দুজন পুলিশ সদস্যকে নির্দেশ দিলেন, গুলশানে গিয়ে ছেলেটার পরিবারের কাউকে খুঁজে বের করো, কাউকে পেলে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে এসো। এদিকে ফরেনসিক টিম দ্রুত তাদের কাজ শেষ করলো। রিপোর্ট চলে এলো। রিজওয়ান খান তাড়াতাড়ি তা খুলে দেখলেন। চোখের কোণে অনড় হয়ে থাকা দৃষ্টিতে পড়লেন রিপোর্টের মূল অংশ। ছেলেটিকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। স্পষ্ট কাঁটার দাগ, ধারালো অস্ত্রের চিহ্ন, সবকিছু ভয়াবহ এক অপরাধের সাক্ষ্য বহন করছিল। রিপোর্ট হাতে নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। ঠিক তখনই আজিজুর রিফাতের বাবা মাকে নিয়ে থানায় এসে হাজির হয়। রিজওয়ান খান ফোন আগে থেকেই তাদের অপেক্ষা করতে বলেছিলেন। ঘরটিতে থমথমে নীরবতা।
রিফাতের মা মাথা নিচু করে কাঁপছিলেন। তার বাবা যেন একটা বোবা পাথরের মূর্তির মতো বসেছিলেন, দুই চোখ ফাঁকা, অথচ ভেতরে যেন সমুদ্রের ঢেউ। রিজওয়ান খান সামনে গিয়ে নরম অথচ দৃঢ় ভঙ্গিতে বসে বললেন, আপনারা কি রিফাতের বাবা মা? রিফাতের বাবা কাঁপা কণ্ঠে উত্তর দিলেন, জি স্যার, আমি তার বাবা, জাকারিয়া হোসেন, আর উনি ওর মা। রিজওয়ান খান একবার নরম চোখে তাদের দেখলেন, তারপর ফাইল টেবিলের উপর রেখে বললেন, আপনাদের কষ্ট আমরা বুঝতে পারছি, কিন্তু সত্য উদ্ঘাটন করতে হলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের। রিফাতের মা চোখ মুছলেন, কাপা গলায় বললেন, জিজ্ঞেস করুন স্যার, আমরা সব বলবো। রিজওয়ান খান কলম হাতে নিলেন। আমাকে বলুন, শেষবার রিফাতকে কখন দেখেছিলেন? কোথায় যাচ্ছিল? জাকারিয়া হোসেন একটু থেমে স্মৃতি হাতড়ে বললেন, গতকাল সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিল, বলেছিল বন্ধুদের সঙ্গে দেখা করবে। এরপর আর ফেরেনি স্যার, অনেকবার ফোন করেছি, বন্ধ দেখাচ্ছিল। রিজওয়ান খান মাথা নেড়ে বললেন, ওর কোনো শত্রু ছিল কি, বা কারোর সঙ্গে কোনো সমস্যা বা ঝামেলা? রিফাতের মা মাথা ঝাঁকালেন, চোখে মুখে বিভ্রান্তের ছাপ। না স্যার, ও তো শান্ত ছেলে ছিল, কারোর সঙ্গে ঝগড়া বা ঝামেলা করে না, অন্তত আমরা জানতাম না কিছু। রিজওয়ান খান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আবার প্রশ্ন করলেন, ওর চলাফেরা, বন্ধু বান্ধবের কথা কিছু জানতেন? নতুন কোনো সম্পর্ক বা অস্বাভাবিক কিছু কি লক্ষ্য করেছিলেন? এই প্রশ্নে রিফাতের মা হালকা ফুঁপিয়ে উঠলেন, গলার স্বর যেন চুপসে গেল। কিছু বন্ধু ছিল, নাম ঠিক জানতাম না, ও ঠিকঠাক কিছু বলতোও না, তবে ইদানিং বদলে গিয়েছিল, মুখ চাপা হয়ে গিয়েছিল স্যার, কিছু একটা নিয়ে চিন্তিত থাকতো মনে হতো। রিজওয়ান খান একটু গাঢ় হয়ে বললেন, কি ধরনের চিন্তা? পড়াশোনা, প্রেম ঘাটিত কিছু, নাকি অন্য কোনো সমস্যায় পড়েছিল? জাকারিয়া হোসেন দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও বলতো আমি ঠিক আছি বাবা। ওর কথায় একটা ভেতরে চাপ ছিল, কিন্তু আমরা ধরতে পারিনি স্যার। রিজওয়ান খান এক মুহূর্ত চুপ করে রইলেন। ঘরের বাতাস ভারী হয়ে এলো। তারপর গম্ভীর স্বরে বললেন, রিফাতের সঙ্গে আপনাদের শেষ কোনো বিশেষ আলাপ হয়েছিল কি? রিফাতের মা কান্না চেপে বললেন, গতকাল সন্ধ্যায় বলেছিলাম, দেরি করে ফিরো না বাবা, তাড়াতাড়ি বাসায় আসিও। ও হেসে বলেছিল, মা চিন্তা করো না, ঠিকঠাক ফিরে আসবো। এরপর আর ফিরে আসেনি। আর আজ দেখুন আমার ছেলেটা। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। রিফাতের মা মাথা নিচু করে কাঁদতে থাকলেন। তার কাপা গলায় একটা শব্দ বের হচ্ছিল বারবার, আমার ছেলেটা, আমার রিফাত। রিজওয়ান খান সামান্য নরম হলেন, উঠে দাঁড়িয়ে সহকর্মীদের দিকে তাকিয়ে ইশারা করলেন, তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি সংক্ষেপে বললেন, আপনারা এখানেই থাকুন, আপনাদের আরও কিছু দরকার হতে পারে, আমরা যত দ্রুত সম্ভব সত্যের নাগাল পাওয়ার চেষ্টা করব। তার চোখে তখন এক কঠিন সংকল্পের দীপ্তি। কেন এমনভাবে হত্যা করা হলো রিফাতকে? কারা এর পেছনে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এবার রিজওয়ান খান নামবেন সত্যের সন্ধানে। রিফাতের বাবা মায়ের সঙ্গে কথা শেষ করে রিজওয়ান খান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তাদের বিধ্বস্ত মুখের দিকে আরেকবার তাকে গভীর একটা নিঃশ্বাস ফেললেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই ছেলেটির জন্য বিচার নিশ্চিত করবেন তিনি। অফিসের কনফারেন্স রুমে ঢুকে একটা কড়া গলা দিলেন, সবাই আমার রুমে আসো, জরুরি আলোচনা আছে। কিছুক্ষণের মধ্যে তদন্ত টিমের সদস্যরা একে একে হাজির হলো। তাদের মুখেও চিন্তার ছাপ। সবাই জানে শহরে হঠাৎ করে ঘন ঘন এই ধরনের হত্যাকাণ্ড বাড়ছে, কিন্তু অপরাধীদের কোনো ছায়াও পাওয়া যাচ্ছিল না। রিজওয়ান খান টেবিলের উপর ফরেনসিক রিপোর্ট ছড়িয়ে রাখলেন। ঠান্ডা গলায় বললেন, এই নিয়ে চতুর্থ খুন। আগের 3টা লাশের ক্ষেত্রে একই প্যাটার্ন, গলা কাটা, ধারালো অস্ত্রের ব্যবহার। কিন্তু ভাগ্যক্রমে তাদের পকেটে কোনো আইডি, কোনো মোবাইল, এমনকি কোনো কিছুই ছিল না যা দেখে তাদের পরিচয় জানা যেত। তিনি একটু থামলেন। ঘর জুড়ে ভারী নীরবতা, সবাই তাকিয়ে আছে তার দিকে। রিজওয়ান খান আবার বললেন, আর আশ্চর্যের কথা, এই 3জনের কাউকে নিয়ে থানায় কখনো কোনো নিখোঁজ ডায়েরি হয়নি, যেন তারা ছিলই না কারো জীবনে। ভিন্ন শহরের মানুষ, নাকি অন্য কোনো গভীর চক্রান্তের শিকার, কিছুই নিশ্চিত হওয়া যায়নি এখনো। তার গলা তখন আরো কঠিন হয়ে উঠল। এবার রিফাতের লাশ পেলাম। ভাগ্যক্রমে তার পকেটে আইডি ছিল, পরিবারকে খবর দিতে পেরেছি, কিন্তু আফসোস ওর বাবা মা কিছুই জানে না। কোনো শত্রুতা, কোনো সন্দেহ, কোনো অস্বাভাবিক সম্পর্ক, কিছুই তারা ধরতে পারেনি। তিনি টেবিলের উপর হাত রাখলেন, দৃঢ় গলায় বললেন, এর মানে স্পষ্ট, খুনি খুবই পরিকল্পিতভাবে কাজ করেছে। এমনভাবে টার্গেট করেছে যেন নিহতরা নিজেদের পরিবার থেকেও বিচ্ছিন্ন থাকে, অথবা পরিবার থাকলেও কিছু জানতে না পারে। সহকারী অফিসার রবিন প্রশ্ন করল, স্যার, তাহলে কি আমরা কোনো সিরিয়াল কিলারের সাথে ডিল করছি? রিজওয়ান খান গম্ভীরভাবে মাথা নাড়লেন, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একে একে 4 জন, একই ধরনের হত্যা, একই শহরে,
এটা কোনো ব্যক্তিগত শত্রুতার ফল না, এটা মনে হচ্ছে কোনো ধারাবাহিক ঠান্ডা মাথার অপরাধ। তিনি চোখ ঘুরিয়ে সবার দিকে তাকালেন। আমরা এবার রিফাতের জীবন ঘেঁটে দেখব, কার কার সঙ্গে চলাফেরা করতো, কোথায় যেত, কি করতো, সবকিছু। ফ্ল্যাটের আশেপাশে সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড সহ বন্ধুদের লিস্ট, একটাও বাদ যাবে না। তার কণ্ঠ তখন আগুনের মতো দৃঢ়। এবার কোনো ভুল চলবে না, এই খুনিকে আমরা ধরবই। শহরটাকে ওর মতো নরকের মাঠ বানাতে দেব না। রুমের ভেতর একটা টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ল। সব অফিসার মাথা নত করে সম্মতির ইশারা দিল। রিজওয়ান খান চেয়ারের হ্যান্ডেলে হাত রেখে ধীর স্বরে বললেন, তুমি যেই হও না কেন, ধরা তো তোমাকে পড়তেই হবে। সন্ধ্যার আকাশে মিশে আছে হালকা একটা শীতল আবহ। বসন্তের আগমনী বার্তা নিয়ে নরম হাওয়া ছুটে যাচ্ছে চারপাশ। অদ্ভুত মোহনীয় একটা সময়, অথচ এই বাড়ির ভেতর যেন জমে আছে ঘন বিষণ্ণতা। বিছানায় চুপচাপ শুয়ে আছে নাওমি। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ওকে। এক হাতে স্যালাইন চলছে। অতিরিক্ত রক্তক্ষরণ শরীরটাকে ভীষণ দুর্বল করে দিয়েছে। এক সময় প্রাণ চঞ্চল মেয়েটা যেন এখন নিস্তেজ হয়ে পড়ে আছে। তমা আপা নবমীর দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লেন। মনে হলো বুকের ভেতর একটা ভারী পাথর চেপে বসেছে। তারপর ধীরে ধীরে উঠে এসে আবিরের পাশে বসলেন। আবির নিজের মধ্যে নেই। চোখে মুখে একটা অদ্ভুত শূন্যতা। সকালে থেকে এক ফোঁটা পানিও মুখে দেয়নি। চুপচাপ বসে আছে, যেন নিজের সাথে নিজেই যুদ্ধ চালাচ্ছে। ইফতে এসে নীরবে হাতে রাখলো আবিরের কাঁধে। এক টুকরো নিঃশব্দ সান্ত্বনা দেওয়ার চেষ্টা। অয়ন যেন সবার চোখের ভাষা বুঝে ফেলল। আস্তে করে বলল, চলো সবাই ড্রয়িংয়ে, মেয়েটা নাওমির কাছে থাকুক। সবাই একে একে বের হলো। বসার ঘরে ছড়িয়ে রইল এক অদৃশ্য নীরবতার চাদর। কেউ কিছু বলতে পারছে না। সময় যেন জমাট বেঁধেছে। অনেকক্ষণ পর অয়ন ভেঙে দিল নীরবতা। গলা একটু নিচু করে জিজ্ঞেস করলো, কিরে আবির, কি করতে চাইছিস? আবির মাথা নিচু করে ভাঙা গলায় বলল, জানি না অয়ন, কিছুই জানি না। তমা আপা নরম গলায় বললেন, কিছু তো একটা করতে হবে নবমীর জন্য। আবির দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল, যেন কান্না চাপার চেষ্টা করছে। ফিসফিস করে বলল, সবকিছু এলোমেলো হয়ে গেছে আপু, আমি নিজের হাতে সব নষ্ট করলাম। নবমী কখনো ক্ষমা করবে না আমায়, কখনোই না। ইপ্তি পাশ থেকে বলল, ভাই এখন ভেঙে পড়লে চলবে না, নবমীর তোকে দরকার, তোকে শক্ত হতে হবে। আবির চোখ মুছে মাথা তুলল, ক্লান্ত ভঙ্গিকে বলল, ওকে সুস্থ করতে চাই, স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে চাই ওকে, ওর জন্য কিছু করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। অয়ন গভীর গলায় বললেন, প্রথমে মাথা ঠান্ডা করতে হবে। এই অবস্থায় ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি শুধু নাওমির না, তোরও হবে। কারণ তুই নাওমিকে ভালোবাসিস, আমরা আছি তোর সাথে, একা ভাবিস না কিছু। তমা আপা এগিয়ে এসে আবিরের কাঁধে হাত রাখলেন। ভরসা রাখ, দোয়া কর, আর আমরা সবাই মিলে ওর পাশে থাকবো। আবির অসহায় দৃষ্টিতে তাকালো সবার দিকে, যেন একটা অন্ধকার টানেলের মধ্যে হাঁটছে, সামনে দেখতে পাচ্ছে না, তবুও একটা হাত ধরায় আশায় আছে। তার কণ্ঠ আরো নরম হয়ে গেল, আমি শুধু চাই ও সুস্থ হয়ে ফিরে আসুক, আর কিছু চাই না আপু। ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে উঠল। কেউ আর কোনো শব্দ করল না। নীরবে একে অপরের সাহচর্য দিল, যেন নিজেদের শক্তি এক করে নতুন করে শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তমা আপু ধীরে ধীরে বললেন, একজন ধর্ষিতা মেয়ের জীবন একটা রাতেই তছনছ হয়ে যায়। শুধু শরীরে না, তার মন, আত্মা, আত্মসম্মান সবকিছুই ছিন্ন ভিন্ন হয়ে যায়। সে আর কোনোদিন আগের মতো স্বাভাবিক থাকতে পারে না। নিজেকেই ঘৃণা করতে শুরু করে, ভয় পায় মানুষকে, ভয় পায় নিজের প্রতিচ্ছবিকেও। তিনি একটু থামলেন, কণ্ঠ আরো নরম হয়ে এলো, কিন্তু সেই নরমতার ভিতরে ঝরে পড়ল অদম্য এক তীব্রতা। তুমি ভাবছো আফসোস করলেই সব ঠিক হয়ে যাবে? এখন নিজেকে নিয়ে অপরাধবোধে ভুগছো, এটা ভালো কথা, কিন্তু নাওমি, ওর ভিতরের ক্ষতকে কেউ মেরামত করতে পারবে? আবির মাথা নিচু করে বসে রইল। নিঃশব্দে কাঁপছে তার কাঁধ। ইফতি ও অয়ন কোনো কথা বলল না। তমা আপা আবার বললেন, নওমি এখন ভীষণ একা, ওর ভেতরের যুদ্ধটা আমরা কেউ পুরোপুরি বুঝতে পারবো না। ও যদি কথা বলতে না পারে, যদি চিৎকার করতে না পারে, তাতে ভেবো না ওর কষ্ট নেই। ভেতরে ভেতরে ও হয়তো 1000বার চিৎকার করছে। তিনি গভীরভাবে আবিরের দিকে তাকালেন। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো, তবে এখন তোমার কাজ নিজের দুঃখ নিয়ে বসে থাকা না, তোমার কাজ ওর পাশে দাঁড়ানো, ওর সম্মান ফিরিয়ে আনা। কিন্তু মনে রাখবে, তুমি চাইলেই নমি তোমাকে ক্ষমা করে দেবে এমন আশা করো না। ওর হাতেই আছে সিদ্ধান্ত। ও যদি একদিনও তোমাকে না চায়, সেটাকেও মেনে নিতে হবে। তোমার কণ্ঠ তখন কাঁপছিল, কিন্তু প্রতিটি শব্দ যেন ছিঁড়ের মতো কেটে যাচ্ছিল আবিরের ভেতরটা। আবির মাথা তুলল,
চোখ লাল হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, এটা বলো না আপু, ওকে ছাড়া বাঁচতে পারবো না আমি। ওর সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই আমি। আমি ওর পাশে থাকবো। আমি আর কিছু চাই না, শুধু চাই ও আমাকে একটু ভালোবাসুক। তমা তার চোখের পানি আটকালো। নরম গলায় বললেন, প্রেম শব্দটা এত হালকা না আবির। প্রেম মানে শুধু অনুভূতি না, দায়িত্ব। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে ওকে সুস্থ করতে সাহায্য করো, ওর ভেতরের ভয় দূর করার চেষ্টা করো। আর যদি নিজেকে বদলাতে না পারো তাহলে ওর জীবন থেকে চুপচাপ সরে দাঁড়াও, কারণ ওর নিজের মতো করে বাঁচার অধিকার আছে। এটাতে তুমি বাধা দিতে পারো না। ড্রয়িং রুমের গাঢ় নীরবতার মাঝে অয়ন গম্ভীর একটা শ্বাস নিয়ে বলল, ঘটনাটা সবাই জানলে নওমিকে নষ্টামের তকমা দেওয়া হবে আবির। তুই জানিস না সমাজ কেমন নির্মম। নির্দোষ হলেও ওর জীবনটা বদলে যাবে চিরতরে। আবির কিছু বলতে চাইলেও গলা দিয়ে যেন শব্দ বেরোতে চায় না। চোখে ফুটে ওঠে গভীর অনুশোচনা, অপরাধবোধ আর অসহায়তা। কিছুক্ষণ চুপ থেকে অবশেষে ধীরে ধীরে মাথা তোলে সে। আমি জানি, কিন্তু আমি চাই না নাওমির জীবনটা অন্যদের কথায় নষ্ট হয়ে যাক। ওর পাশে কেউ না থাকলেও আমি থাকবো। সমাজের কাউকে কিছু জানতে দিব না। কিছুটা সময় চুপচাপ শোনার পর ইফতি হঠাৎ বলে উঠল, চোখে মুখে বিরক্তির ছাপ, তুই কি জানিস নাওমির পরিবার এখন কতটা ক্ষতবিক্ষত? তারা তো এখন পর্যন্ত জানেও না তাদের মেয়ে কোথায়। হয়তো পাগলের মতো খুঁজছে ওকে। যদি তারা কোনোভাবে জানতে পারে তাদের মেয়ের অবস্থা, তাহলে নির্ঘাত আত্মহত্যা করবে। আবির থমকে যায় মুহূর্ত খানেকের মধ্যে। তারপর যেন সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে, ঠোঁট শক্ত করে বলে, আমি জানি ইফতি, আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি চাই না নাওমি একা লড়ুক। সমাজ যাই বলুক, আমি ওর পাশে দাঁড়াতে চাই। আমি নাওমিকে বিয়ে করতে চাই, নিজের ইচ্ছায় ভালোবেসে, কোনো করুণা বা অপরাধের জায়গা থেকে নয়। আমি চাই না ওর দিকে কেউ আঙুল তুলুক। তার এই কথায় চারপাশে নিস্তব্ধতা যেন আরো ঘন হয়ে আসে। কেউ কিছু বলে না প্রথমে। তারপর অয়ন ধীরে ধীরে বলে ওঠে, কণ্ঠে একটা ভারী রকমের সম্মতি, ভাই তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে তোকে থামানোর অধিকার আমাদের কারণে। কিন্তু একবার ভেবে দেখ, তুই ওর জন্য প্রস্তুত তো? ইফতি একটু নরম হয়ে গলা নামিয়ে বলে, এখন যদি তুই শুধু আবেগেই সিদ্ধান্ত নিস তাহলে পরে সারা জীবন পস্তাতে হবে। নাওমির মতো একটা মেয়ের পাশে দাঁড়াতে হলে তোর মন থেকে, আত্মা থেকে প্রস্তুত হতে হবে। আবির কারো কথার উত্তর দিল না, চুপচাপ একা একা ভাবতে লাগলো। আবিরের এমন গা ছাড়া ভাব দেখে তমা আপু শান্তভাবে বললেন, বিয়ে শুধু একটা সিদ্ধান্ত না, এটা একটা দায়িত্ব। তুই যদি মনে করিস তুই পারবি ওর সুখের জন্য লড়তে, ওকে সম্মান দিয়ে পাশে রাখতে, তাহলে আমরাও তোর পাশে আসছি। আবির নিশ্চিত কণ্ঠে উত্তর দেয়, আমি পারবো, কারণ আমি চাই নাওমি নতুন করে শুরু করুক, মাথা উঁচু করে। আর সেই শুরুতে আমি ওর হাতটা শক্ত করে ধরতে চাই। ও আমাকে ভালোবাসে না জানি, তবুও ওকে চাই আমি, খুব করে চাই। ইভেন থট আই নো শি ডাজেন্ট লাভ মি, আই স্টিল ক্রেভ হার, ডেসপারেটলি অ্যান্ড এন্ডলেসলি। ইয়েট আই ওয়ান্ট হার উইথ অল মাই হার্ট। ড্রয়িং রুমের নিস্তব্ধতা এবার যেন অদ্ভুত এক আশার সুর বেজে ওঠে। সকাল 8টা, সূর্যের কোমল আলো জানালার কাছে ছড়িয়ে পড়েছে, যেন সোনালি রঙের পরশ মাখিয়ে দিচ্ছে পৃথিবীকে। চারপাশে এক কোমল মিষ্টি হাওয়া বইছে, যা মনে যেন শান্তির এক অলৌকিক অনুভূতি সৃষ্টি করে। কিন্তু এই ভোরের প্রশান্তি, এই শান্তির মুহূর্ত যেন গায়েব হয়ে গেছে ড্রিম প্যালেসের ভেতর। এই অশান্তির কোনো অস্তিত্ব নেই। এখানে যেন এক অদৃশ্য অস্থিরতার ঝড় বয়ে চলছে। বাড়ির ভেতরটা যেন এক ভাঙাচোরা যুদ্ধক্ষেত্র। ভাঙা গাছগুলো মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেন কিছু মহাকাব্যিক আঘাতের পর থেকে সবগ্রস্ত হয়ে পড়ে আছে সব। ঘরগুলোর মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে, তবে এই নীরবতা যেন অশান্তির বার্তা বহন করছে। সবাই দাঁড়িয়ে, মাথা নিচু করে। গতকাল থেকে কেউ বাসায় যায়নি, যার যার বাসায় ফোন করে জানিয়ে দিয়েছে। সবাই নওমির জন্য এখান থেকে গিয়েছিল। ইফতি, অয়ন, তমা আপু, এমনকি গৃহকর্মীরাও সবাই চুপচাপ, যেন কোনো ভয়ঙ্কর সংকটের মুখোমুখি। আবিরের চোখে তখন শুধুই আগুন, একটা ভীষণ উত্তাপ, যার তার হৃদয়ের রক্ত গরম করে দিচ্ছে। নাওমি কোথায়? নাওমি ড্রিম প্যালেসের প্রতিটি কোণ ঘুরেও তার কোনো খোঁজ মেলেনি। সে কি বাইরে গেছে? কেউ জানে না, কেউ কিছু দেখেনি, কেউ বলতেও পারছে না। সে আদৌ নিজের পায়ে হেঁটে বেরিয়েছে নাকি অন্য কেউ তাকে নিয়ে গেছে। গতকাল সারাদিন নাওমি ছিল এক গভীর ঘুমে ডুবে। সন্ধ্যায় ঘুম ভাঙলেও কারোর সাথে কথা বলেনি। আর আবিরও অনুশোচনার তোপে পরে নওমির সাথে সামনে আসেনি। কিন্তু ইফতি, অয়ন আর তমা আপু সারাক্ষণ তার পাশে থেকেছে,
ড্রয়িং রুমের বিয়ের বিষয়ে কথা বললেও নবমীর সামনে এই বিষয়ে কেউ কথা বলেনি। ভেবেছিল সময় হলে কথা বলবে, কিন্তু এখন নয়, এতটা ভঙ্গুর অবস্থায় নয়। তমা আপু অনেক কষ্ট করে জোর করে রাতের খাবার খাইয়েছিল তাকে। খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল যেন শান্তিতে ঘুমাতে পারে। নাওমি ঘুমানোর পর সবাই খেয়ে দিয়ে যখন নিশ্চিন্তে ঘুমাতে গেল, তখন তমা আপু ছিল নাওমির পাশে, নিঃশব্দ প্রহরীর মতো। রাত 3টার দিকে চুপিসারে ঘরে ঢুকেছিল আবির। 12টার দিকে ও একবার এসেছিল, তবে মন যেন আরও একবার দেখতে চাইছিল, তাই চলে এসেছে শুধু এক ঝলক দেখবে বলে। তার ভালোবাসার মানুষকে, যাকে সে ব্যথা দিয়েছিল, যার কাছে সে হয়তো মাপ পাওয়ারই অযোগ্য করে তুলেছে নিজেকে। কিন্তু ঘরে ঢুকে আবির স্থির হয়ে যায়। বিছানা ফাঁকা, শুধু তমা আপু শুয়ে আছে গভীর ঘুমে। নাওমি কোথায়? প্রথমে ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল সে তো ঘুমের ওষুধ খেয়েছে। তবে জেগে উঠবে কিভাবে? আর ওয়াশরুমের দরজাও তো বাইরে থেকে বন্ধ। আর তখনই শুরু হয় আতঙ্ক। ড্রিম প্যালেসের প্রতিটি ঘর, বারান্দা, এমনকি ছাদ পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু না, কোথাও নেই নাওমি। একটা মানুষ যেন বাতাসে মিলিয়ে গেছে। আবিরের জন্মদিনে পাওয়া এই স্বপ্নের বাড়ি ড্রিম প্যালেস, যার নাম সে দিয়েছিল নিজের ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন জড়িয়ে, আর সেই বাড়িটাই যেন পরিণত হয়েছে এক দুঃস্বপ্নের ঠিকানায়। শুধুই আতঙ্ক, অপরাধবোধ আর শূন্যতার দীর্ঘশ্বাস ঘিরে রেখেছে তার প্রতিটি দেয়াল। সকালের ভেতরই উত্তপ্ত হয়ে উঠেছে ড্রিম প্যালেসের পরিবেশ। আবির আর নিজেকে ধরে রাখতে পারছে না। তার চোখে মুখে ক্রোধ, গলায় আগুন। আবির চেঁচিয়ে ওঠে, এতগুলো মানুষ এই বাড়িতে থাকে, একটা মানুষ এক রাতের মধ্যে কোথাও গেল, কেউ কিছু দেখলে না? কি করো তোমরা? খাবার দাও, ঘর মোছো, তারপর ঘুমিয়ে পড়ো সবাই। এতটুকুতেই শেষ? আর কোনো দায়িত্ব নেই কারো? সিকিউরিটিরাই বা কোথায়, যারা রাতের পাহারায় থাকে? কোথায় সব? গৃহকর্মীরা ভয়ে কাঁপছে। একজন কিছু বলতে যাবে, কিন্তু আবির থামিয়ে দেয়। চুপ, একটা শব্দও চাই না। আমার প্রশ্নের উত্তর দাও। নাওমি কিভাবে গেল? কারা ছিল ওর রুমের আশেপাশে? কেউ কিছু দেখেনি? এটা কি করে সম্ভব? তখন ইফতি আর অয়ন এগিয়ে আসে। ইফতি ধীর গলায় বলে, আবির, ওকে খুঁজে পাওয়ার চেষ্টা করি আগে। চিৎকার করে কিছু হবে না, সবাই ভয় পাচ্ছে। অয়ন যোগ দেয়, আমরা জানি তুই পাগলের মতো ভালোবাসিস ওকে, কিন্তু তাই বলে এখন চেঁচামেচি করলে নাওমিকে পাওয়া যাবে না, বুঝলি? এখন মাথা ঠান্ডা রাখ। তুই এমন করলে সবাই ছত্রভঙ্গ হয়ে যাবে, খোঁজার কাজেই ব্যাঘাত ঘটবে। আবির দাঁতে দাঁত চেপে বলে, আমি ঠান্ডা থাকতে পারছি না অয়ন। আমি নিজ চোখে দেখে এসেছি ওর শরীরে শক্তি নেই নিজের চলার মতো। ঘুমের ওষুধ খেয়েছিল, তাহলে কিভাবে গেল? কেউ না কেউ কিছু জানে, হয় কেউ দেখেছে, না হয় কেউ। আবির থেমে যায়, তার চোখে লাল রক্তরেখা, ভয় আর হতাশার ছায়া। তখন তমা আপু কাপা গলায় বলে, আমি তো পাশে ছিলাম আবির, আমি কিছুই বুঝিনি। কখন গিয়েছে, কিভাবে গিয়েছে আমি আমি ঠিক জানি না। আবির তমা আপুর দিকে তাকিয়ে হঠাৎ শান্ত হয় কিছুটা, কিন্তু চেহারায় শোকের ছাপ। আমি জানি দোষ কারো না, কিন্তু আমি নিজের চোখের সামনে ওকে হারিয়ে ফেলেছি, এটা মেনে নিতে পারছি না। যদি ওর কিছু হয়ে যায়? অয়ন তখন কাঁধে হাত রেখে বলে, কিছু হবে না ভাই, আমরা ওকে খুঁজে বের করব। কিন্তু প্লিজ একটু শান্ত হ। এখন সবাইকে একসাথে লাগতে হবে। ঘরে সিসিটিভি আছে তো নাকি? চল সেখানে দেখি, যদি কিছু পাওয়া যায়। তখনই যেন আবিরও একটু শান্ত হলো। তারপর সবাই চলল সিসিটিভি রুমে। ড্রয়িং রুমে চাপা টান টান উত্তেজনা। ঘড়ির কাঁটা সকাল 9টা ছুঁই ছুঁই। আব্দুর রহমানের বসার ঘরে সোফায় বসে আছেন এসআই মেহেদি, পরনে ইউনিফর্ম, হাতে ছোট নোটপ্যাড, চোখে তীক্ষ্ণ মনোযোগের ছাপ। তার সামনে বসে আছেন নাওমির বাবা আব্দুর রহমান ও মা শাহিদা রহমান। ভোরের আলো আসতে আসতেই বাসার পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। নাওমি নিখোঁজ হয়েছে প্রায় 24 ঘন্টা, কোনো খোঁজ নেই তার। সারাদিন খুঁজেও যখন নাওমিকে পায়নি, তখন আব্দুর রহমান থানায় জানায়, আর এজন্যই এসআই মেহেদি এসেছে নাওমিদের বাসায়। নাওমির বাবা মা দুজনের চেহারায় গভীর উদ্বেগ, কান্না যেন গলার কাছ পর্যন্ত উঠে এসেও আটকে আছে। এসআই মেহেদি গম্ভীর কণ্ঠে বলেন, তাহলে আপনারা বলছেন মেয়েকে শেষ দেখা গেছে রাতে ঘুমোতে যাওয়ার সময়, এরপর থেকে কোনো খোঁজ নেই? আব্দুর রহমান দীর্ঘশ্বাস ফেলে বলেন, জি স্যার, আগের দিন রাতে নাওমি একটু চুপচাপ ছিল, তবে খেয়েছে দিয়েছে। আমরা ভেবেছিলাম বিয়ের চিন্তায় মানসিকভাবে একটু বিপর্যস্ত, কিন্তু এমন করে হঠাৎ উধাও হয়ে যাবে সেটা কল্পনা করিনি।
এসআই মেহেদি মাথা নেড়ে বলেন, বিয়ের কথা বলেছেন। ছেলে পক্ষ আসার কথা ছিল নাকি বিয়ে হওয়ার কথা ছিল? শাহিদা রহমান নরম গলায় বলেন, হ্যাঁ, গতকাল ছেলে পক্ষের দেখতে আসার কথা ছিল। তবে নাওমির কোনো আপত্তি ছিল না। আমরাও জোর করিনি। ও একটু গম্ভীর ছিল, কিন্তু সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু নাওমিকে খুঁজে না পেয়ে আমরা তাদের পরে আসতে বারণ করে দিয়েছি। এসআই মেহেদি প্যাডে কিছু নোট করলেন। তারপর জিজ্ঞেস করলেন, নাওমিকে আগেও কখনো বাড়ি ছেড়ে গিয়েছিল বা এমন নিখোঁজ হওয়ার কোনো নজির আছে? আব্দুর রহমান মাথা নাড়েন, না স্যার, ও এমন মেয়ে না। খুব ভদ্র, অন্তর্মুখী। বাড়ির বাইরে তো দূরের কথা, আমাদের অনুমতি ছাড়া ঘরের গেটও পার হয় না। এসআই মেহেদি একটু থেমে বললেন, আপনারা থানায় ফোন করার আগে কোথায় কোথায় খোঁজ নিয়েছেন? শাহিদা বললেন, ওর বান্ধবীরা, আত্মীয় স্বজন, যাকে যাকে সম্ভব সবাইকে ফোন করেছি। কেউ কিছু জানে না। কেউ নাওমিকেও দেখেনি। এসআই মেহেদি গলা নিচু করে বলেন, আর যদি ধরে নিই সে নিজের ইচ্ছায় গিয়েছে তার বয়ফ্রেন্ডের সাথে, হতেই তো পারে নাকি? শাহিদা রহমান যেন চমকে উঠলেন। তারপর বললেন, না স্যার, আমার মেয়ে এমন নয়। ওর কোনো ছেলে বন্ধু বা কোনো রিলেশন নেই। থাকলে হয়তো বা আমরা জানতাম, কারণ নাওমির কাছে আমি বন্ধুর মতো। ওর সব কথা আমার কাছে শেয়ার করে। শাহিদা রহমান এর কথায় চুপ হয়ে গেলেন। এসআই মেহেদি। এক মুহূর্ত নীরবতা। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আব্দুর রহমান গলা কঠিন করে বলেন, আমার মনে হচ্ছে কেউ ওকে নিয়ে গেছে, হয়তো জোর করে। কেউ কিডন্যাপ করেছে আমার মেয়েকে। এসআই মেহেদি ঠান্ডা গলায় বলেন, ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না। আমি পুরো বিষয়টা থানায় রিপোর্ট করব। অপহরণ বা নিখোঁজ, দুই দিক থেকেই তদন্ত চলবে। আপনারা অনুগ্রহ করে নাওমির ছবি ও কিছু দরকারি তথ্য আমাদের দিন। ওর ফোন চালু ছিল? শাহিদা মাথা নাড়ে, না, ওর ফোনটা আগেই হারিয়ে গিয়েছিল। কয়দিন ধরে ফোন ছিল না ওর কাছে। এসআই মেহেদি সংযত কণ্ঠে বলেন, ফোন না থাকার মানে আমরা ট্র্যাকও করতে পারছি না। যাক, সিসিটিভি ফুটেজ আছে কি? আব্দুর রহমান সম্মতি জানালেন যে সিসিটিভি আছে। এসআই মেহেদি আর দেরি করলেন না, চলে গেলেন সিসিটিভি কক্ষে। ড্রিম প্যালেস। আবির, অয়ন, ইফতি, তমা আপু এবং দুইজন বিশ্বস্ত গৃহকর্মী দাঁড়িয়ে আছে সিসিটিভির সামনে। বাড়ির প্রতিটি কর্নার ঘিরে থাকা ক্যামেরার ফুটেজ ঘুরে ঘুরে দেখা হচ্ছে। আবির গম্ভীর গলায় বলে, সব কক্ষ, সব করিডোর দেখো। নাওমি যদি বের হয় তাহলে কোনো না কোনো ক্যামেরায় ধরা পড়বেই। পর্দায় রাতের ফুটেজ চলতে থাকে একের পর এক। কেউ আসছে না, কেউ যাচ্ছে না, চারিদিক যেন নিশ্চুপ। আবির হতাশ কণ্ঠে বলে, নাওমি একা যেতে পারবে না। ওর তো উঠে বসার শক্তিটুকুও ছিল না। তাহলে গেল কিভাবে? গৃহকর্মীদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমরা কেউ কিছু দেখোনি, কিছু টের পাওনি? একজন ভয় পেয়ে বলে, স্যার, আমরা সবাই আমাদের ঘরে ছিলাম, কিছু দেখিনি, কিচ্ছু না। আবির চেঁচিয়ে ওঠে, তাহলে মেয়েটা কি হাওয়া হয়ে গেল? আর তোমরা সবাই ঘুমিয়ে ঘুমিয়ে কিছুই টের পেলে না? তমা আপু সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আবিরকে শান্ত করার চেষ্টা করে। আবির, প্লিজ চেঁচাস না, ভয় পেয়ে যাচ্ছে সবাই। আগে আমাদের শান্ত থাকতে হবে। আমরা কেউই এখনো জানি না কি হয়েছে। ইফতি ধীরে বলে, ক্যামেরা চেক কর পুরোটা, সিসিটিভি মিস করতে পারে না। কেউ যদি ওকে নিয়েও যায় ধরা পড়বেই। সবার চোখ এখন পর্দায়। রাত 1:30, 2:10, সব কিছু ঠিকঠাক। কিন্তু হঠাৎ অয়ন কাপা গলায় বলে, 1 মিনিট, তোরা একটু থাম। 2:47 ছিলাম, এখন সরাসরি 3:03, মানে 15 মিনিটের ফুটেজ নাই। ইফতির চোখ কুচকে, কি বললি? অয়ন কিবোর্ডে টাইমলাইন স্ক্রল করে দেখায়, দেখ, এখানে স্পষ্ট সময়ের গ্যাপ। এই সময়ে কেউ যদি ওকে নিয়ে যায় সেটা রেকর্ড হয়নি। আবির ঠান্ডা গলায় বলে, কিন্তু গলায় আগুনের মতো প্রতিধ্বনি, মানে কেউ ইচ্ছে করে ফুটেজ মুছে দিয়েছে। আমাদের কেউ নাকি অন্য কেউ? তমা আপু চাপা কণ্ঠে বলে, কেউ তো বাইরে থেকে এসে এটা করতে পারে না, ভেতরের কেউ সাহায্য না করলে। ইফতির চোখ কুচকে যায়। আর বাসার কেউ যদি সাহায্য না করে থাকে তাহলে একমাত্র সেই এসব করতে পারবে, সেই সফটওয়্যার ট্যালেন্টেড, মানে এক কথা বলতে গেলে হ্যাকার। তমা আপু বিস্ময় বলে, কিন্তু এই ক্যামেরাগুলো তো এক্সটার্নাল ড্রাইভে অটো রেকর্ড হয়, ওগুলো এমন সহজে ডিলিট করা যায় না। অয়ন চুপচাপ ফিসফিস করে, কেউ খুব কাছের, ভেতরের কেউ এটা করেছে। আর নয়তো এমন কেউ যে এই প্যালেসের সব জানে। আবির ধীরে ধীরে গর্জে ওঠে, তাহলে স্পষ্ট এটা দুর্ঘটনা নয়, কেউ ইচ্ছে করে সরিয়েছে। সবাই একসাথে নীরব, যেন নিঃশ্বাস নিতে ভয় করছে।
একজন গৃহকর্মী সাহস করে বলে, স্যার, আপনি চাইলে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদে সাহায্য করব। আমরা কিছু লুকাইনি স্যার, বিশ্বাস করুন। ইফতি গম্ভীর কণ্ঠে বলে, কেউ কাউকে দোষ দিচ্ছে না, কিন্তু এখন আমাদের একটাও প্রশ্নের উত্তর মিস করা চলবে না। প্রত্যেকটা গেট, দরজা, জানালা সব চেক করতে হবে। কেউ বাইরে থেকে এলে প্রমাণ থাকা উচিত, আর যদি না থাকে, অয়নের চোখে চিন্তার ছাপ নিয়ে বলে, তাহলে বুঝতে হবে দরজা খোলাই হয়নি, ভিতর থেকেই সব হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে এটা করেছে সে জানতো কিভাবে করতে হবে আর কখন করতে হবে। আবির আবার মন্থর গলায় বলে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। যদি প্রমাণ পাই কেউ এই কাজের সঙ্গে জড়িত, তাহলে তার জন্য এই ড্রিম প্যালেস দুঃস্বপ্ন হয়ে উঠবে। সবাই চলে গেল প্রমাণ খুঁজতে। আব্দুর রহমানের ভাড়া বাসার নিচতলায় ছোট্ট সিসিটিভি রুমে সবাই গভীর মনোযোগে তাকিয়ে আছে সিসিটিভির বড় স্ক্রিনে। একটি একটি করে সময় এগোতে থাকে স্ক্রিনে। রাত 1:20। একটি মেরুন রঙের রেঞ্জ রোভার এসে দাঁড়ায় বাড়ির সামনে। কিছুক্ষণ পরেই একজন ছেলেকে দেখা যায় গাড়ি থেকে নেমে আসতে। সে হুডি পরা, মুখ ঢাকা। ছেলেটি নিঃশব্দে দেয়াল বেয়ে উঠে যায় বারান্দা দিয়ে নাওমির ঘরের দিকে। দরজা ভাঙা হয়নি, কোনো শব্দ হয়নি, সব কিছু যেন তার জানা। শাহিদা রহমান আঁতকে উঠে বলেন, এই গাড়িটা তো কখনো দেখিনি এখানে, আর না এই ছেলেটাকে চিনি। আব্দুর রহমান দাঁতে দাঁত চেপে বলেন, ওকে দেখে তো মনে হচ্ছে ও জানে কোন ঘরে যেতে হবে। বাড়ির প্ল্যান ওর জানা। ফুটেজে দেখা যায় ছেলেটি ঘরে প্রবেশ করার ঠিক 10 মিনিট পর সে বের হয় কাঁধে নাওমিকে তুলে নিয়ে। নাওমি নড়ছে না, নিস্তেজ। সে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে যায়। গাড়িটি ওঠে এবং গাড়িটি দ্রুত চলে যায় অন্ধকারে। এসআই মেহেদী তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে বলেন, এটা স্পষ্ট অপহরণ। মেয়েটির অবস্থা দেখে মনে হচ্ছে সে জ্ঞান হারিয়েছিল বা ওষুধের ঘড়ি ছিল, স্বেচ্ছায় যায়নি। হঠাৎ এসআই মেহেদীর চোখে আটকে যায় একটি নির্দিষ্ট মুহূর্তে। সিকিউরিটিকে উদ্দেশ্য করে বলে, একটু থামুন, ওই মুহূর্তটা আবার দেখান, একটু জুম করুন। মনিটরের অপারেটর সেই ফ্রেমে ফিরে আসে। গাড়িতে তোলার সময় এক মুহূর্তে ছেলেটার হুডি একটু পিছিয়ে যায়। আলোর ঝলকে মুখে পুরো অংশ ক্যামেরায় ধরা পড়ে। এসআই মেহেদী চট করে মোবাইল দিয়ে স্ক্রিনের ছবি তুলে নিয়ে বলে, চিনতে পারছি না, তবে মুখটা স্পষ্ট হয়েছে কিছুটা। ছবি রাখছি, এইটা ছেলেটাকে খুঁজে পেতে কাজে লাগবে। পাশে দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান বলেন, এই গাড়ির নাম্বারও দেখা যাচ্ছে। এসআই মেহেদী সেটা খাতায় নোট করে ফেলেন সঙ্গে সঙ্গে। তারপর বলেন, রেঞ্জ রোভার, দামি গাড়ি। মনে হচ্ছে এটা একদম পরিকল্পিত অপহরণ। অপহরণকারী খুব ভালো করেই জানে কখন কিভাবে ঢুকলে কেউ টের পাবে না। শাহিদা রহমান চুপচাপ বসেছিলেন এতক্ষণ। এবার উঠে দাঁড়িয়ে বলেন, আমার মেয়েকে খুঁজে দিন অফিসার, ও কারো ক্ষতি করেনি, দয়া করুন অফিসার, বলে কান্নায় ভেঙে পড়লেন তিনি। এসআই মেহেদী মাথা নেড়ে বললেন, চিন্তা করবেন না, আমরা ঠিক আপনার মেয়েকে খুঁজে বের করব। গাড়ির মডেল, সময় ও গন্তব্য ধরে এখনই ট্র্যাকিং শুরু করব। প্রয়োজন হলে ক্রাইম টিম নামানো হবে। তারপর সবার দিকে তাকিয়ে বললেন, আর কেউ কিছু সন্দেহ করেছেন? কোনো আগের শত্রুতা, কাউকে সন্দেহ হয়? আব্দুর রহমান মাথা নাড়লেন, যার মানে কাউকে সন্দেহ করেননি উনি। ঘরে এক মুহূর্ত নিস্তব্ধতা, শুধু একটা অনাহত শূন্যতা কেঁপে যায় বাতাসে। সবার মনে শুধু একটাই প্রশ্ন, কে ছিল সেই লোক, আর নাওমি এখন কোথায়? এর মধ্যেই কল আসে এসআই মেহেদীর ফোনে। দূরের কোনো এক স্থানে একটা 19-20 বছর বয়সের মেয়ের লাশ পাওয়া গেছে। মেহেদী যেন চমকে উঠলেন, কার লাশ? আবার কি খুন হলো? নাওমি মেয়েটা না তো? এখন রাত 8টা, আকাশে পূর্ণিমার আলো, কিন্তু তা ঘোলাটে হয়ে আছে কালো মেঘে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ধুলো, জং ধরা লোহার, আর হয়তো কিছু পচনের। পরিত্যক্ত বাসাটা শহরের এক প্রান্তে, যেখানে মানুষের যাতায়াত নেই বললেই চলে। বাসার ভেতরে দেয়ালে শ্যাওলা, জানালার কাচ ভাঙা, আর দরজাটা খোলা, যেন কেউ ইচ্ছে করেই ডাকছে, এসো দেখে যাও আমার গোপন রহস্য। পুলিশ সুপার রিজওয়ান খান ধীর পায়ে ভেতরে ঢুকলেন, তার পেছনে কয়েকজন অফিসার। সামনে এগিয়ে এসআই মেহেদী। ভিতরে ছোট ঘরটার মেঝেতে একটা মেয়ে শুয়ে আছে, নিস্তেজ, নিথর, চোখ খোলা, চেহারার ভয়ের ছাপ স্পষ্ট। রিজওয়ান খান গম্ভীর গলায় বললেন, কে ফোন করেছিল আপনাকে? এসআই মেহেদী সামনের দিকে ইশারা করলেন। একজন মাঝবয়সী লোক এগিয়ে এলেন, মুখটা ভয় আর উত্তেজনায় থরথর করছে। আপনার নাম? জসিম মিয়া স্যার। জসিম, আমি এখানে মাঝে মাঝে আসি, একটু গাঁজা টাজা খাই।
রিজওয়ান খান একটু বিরক্ত হয়ে তাকালেন। গাঁজা খাওয়ার আর জায়গা খুঁজে পেলি না? এই বাসায় পেলি। থানায় নিয়ে যখন পিছনে ডান্ডার বাড়ি দেব না তখন বুঝবি। আর খাবো না স্যার, এবারের মতো মাফ করেন। আসলে জায়গাটা নিরিবিলি, কেউ আসে না, এজন্য আজ বিকেলে এসেছিলাম। এসে দেখি মেয়েটা পড়ে আছে। প্রথমে ভাবছিলাম ঘুমাচ্ছে, কিন্তু ডাকাডাকি করেও উঠল না। তখনই পুলিশে ফোন করি। রিজওয়ান খান মেয়েটার দিক থেকে চোখ না সরিয়ে বলেন, তুই লাশটা স্পর্শ করেছিস? না স্যার, একদম না। ভয়ে তো ঘরেই ঢুকিনি, দরজার ফাঁক দিয়েই দেখেছি। ঘরের দরজা খোলা ছিল? জি স্যার, একটু ফাঁক হয়েছিল, আমি ঠেলে খুলেছি স্যার। রিজওয়ান খান এবার ঝুঁকে মেয়েটার মুখের দিকে ভালো করে তাকালেন। গলায় কালো দাগ, গলা টিপে মারা হয়েছে মনে হচ্ছে। বয়স হবে কত? একজন মহিলা কনস্টেবল বললেন, 17-18 বছরের বেশি না স্যার। পরিচয়? পকেটে কিছু নেই স্যার, মোবাইলও পাওয়া যায়নি। রিজওয়ান খান পেছনে ফিরে বললেন, মেহেদি, বাসার চারপাশে খোঁজ নাও। আশেপাশে কেউ কিছু দেখেছে কিনা জিজ্ঞেস করো। ফরেনসিক টিম আসছে তো? জি স্যার, রাস্তায় আছে। স্যার, কি মনে হয় এটাও কি আগের খুনির কাজ? মনে হয় না, আগের খুনগুলোর মাঝে অন্য কিছু ছিল। সকালেও আমরা যে মেয়ের লাশ পেয়েছি, ওর পুরো শরীর ব্লেড দিয়ে কাটা ছিল। চুল পরিমাণ ছাড়েনি খুনি। চোখ তুলে নিয়েছে, মুখ থেতলে দিয়েছে। সব থেকে বড় কথা, ওকে অসংখ্যবার শারীরিক নির্যাতন করেছে। কিন্তু এই মেয়েটাকে দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না। রিজওয়ান খান গভীরভাবে শ্বাস নিয়ে তাকালেন চারপাশে। তারপর আবার বললেন, তবে এটাও নিশ্চিত হওয়া যাবে না যে সে একে মারেনি। কিন্তু খুনি চাইছেটা কি? এভাবে একের পর এক খুন করেই যাচ্ছে, সেটাও আবার শুধুমাত্র আমাদের এরিয়ার মধ্যে। এটা সহ 6 জনকে খুন করেছে সে। সে তার নিজের কাজ করেই যাচ্ছে, অথচ আমরা কিছু করতে পারছি না। ঠিক বলছেন স্যার, একে তো খুন, তার উপর আবার একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, বললেন এসআই মেহেদি। রিজওয়ান খান আর কোনো কথা বললেন না, একা একাই ভাবতে থাকলেন। এই খুন কেবল একটা খুন না, এটা একটা বার্তা। আর তিনি জানতেন কোনো একটা অজানা ঝড় আসছে। ঘরের গা ছমছমে নীরবতার মাঝে হঠাৎ রিজওয়ান খানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নম্বর দেখে তিনি এক মুহূর্ত থেমে গেলেন। তারপর ঠান্ডা গলায় রিসিভ করলেন। হ্যাঁ বলো। ওপাশ থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছিল। রেজওয়ানের মুখের রেখা কড়াকড়ি হয়ে উঠল। তোমরা নিশ্চিত গাড়ির নম্বর মিলেছে? কয়েক সেকেন্ড নীরব থেকে তিনি বললেন, ঠিক আছে। ফোনটা কেটে তিনি ধীর পায়ে ঘুরে দাঁড়ালেন, চোখে একরকম চিন্তার ছাপ। মেহেদি? জি স্যার, সেদিনের গাড়িটার খোঁজ পাওয়া গেছে। যে রেঞ্জ রোভার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে চৌধুরী গ্লোবাল অ্যান্ড কোম্পানির। মালিক আফজাল চৌধুরীর নামে গাড়িটা রেজিস্টার্ড। মেহেদি একটু চমকে উঠে বলল, মানে ওই বিখ্যাত চৌধুরী পরিবারের? রিজওয়ান খান মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আর ছবিটা যে ছেলেটার পেয়েছি, যে হুডি পরে বাড়িতে ঢুকেছিল, সে ওনার ছোট ছেলে আবির চৌধুরী। মেহেদির কণ্ঠে উদ্বেগ। এই কেস তাহলে অনেক বড়। প্রভাবশালী পরিবার। মিডিয়া আর রাজনীতি দুই দিকেই মাথায় রাখতে হবে স্যার। রিজওয়ান খান শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, আইনের চোখে সবাই সমান মেহেদি। প্রভাবশালী হলে তো আইন আরও শক্তভাবে প্রয়োগ করতে হয়, না হলে তো সাধারণ মানুষ আর বিশ্বাস রাখবে না। একটা ক্ষীণ হাসি মেহেদির মুখে। ঠিক বলেছেন স্যার, তাহলে এখন যাচ্ছি আমরা। রিজওয়ান খান হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এখন রাত 9টা, কিন্তু সময় নেই। কাল সকাল হলে হয়তো ওরা খবর পেয়ে যাবে, ব্যবস্থা নিতে শুরু করবে। আমাদের আগে পৌঁছাতে হবে। সরাসরি চৌধুরী ভিলায় যাব? না, আগে গাড়িটার খোঁজ পাওয়া গেছে যেখানে, সেখানেই যাই। তারপর যদি দরকার পড়ে চৌধুরীদের বাড়ি পর্যন্ত যাওয়া হবে। আর মেহেদি? জি, খুব সতর্ক থাকবে। ওরা চাইবে বিষয়টা চিপে যেতে। কোনো ভুল করলে কেস হাতছাড়া হয়ে যাবে। এই মুহূর্তে একটা ক্লু আমাদের কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে। মেহেদি মাথা নেড়ে সম্মতি জানালো। পরিস্থিতি নিঃশব্দ। বাতাস ভারী হয়ে উঠেছে কিছুটা অজানা চাপা উত্তেজনায়। ফরেনসিক টিম এসে গেছে। একে একে ছবি তোলা, নমুনা সংগ্রহ, প্রাথমিক রিপোর্ট তৈরি, সব কাজ শেষ হয়েছে। রিজওয়ান খান পেছন ফিরে কনস্টেবলদের দিকে ইশারা করলেন, লাশটা মর্গে পাঠাও। ফরেনসিকে গিয়ে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা হোক, টক্সিকোলজিও করাবে। শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত, তবে নিশ্চিত হতে হবে ভেতর থেকে কিছু খাইয়ে দেওয়া হয়েছিল কিনা। মেহেদি পাশে দাঁড়িয়ে কড়া গলায় বলল, কোনো ক্লু মিস হলে পুরো কেস ধামাচাপা পড়ে যাবে। সবাই সাবধানে কাজ করো। ফরেনসিক ভ্যান আসতেই লাশটা ধীরে ধীরে স্ট্রেচারে তুলে নিয়ে গেল।
মেয়েটার মুখে ভয়ের ছাপ যেন এখনো বাতাসে ভাসছে। রিজওয়ান খান পকেট থেকে গাড়ির চাবি বের করলেন। চলো মেহেদি, আগে যেখানে গাড়িটার খোঁজ পাওয়া গেছে সেখানে যাব, তারপর ওদের বাসায় যেতে হবে। মেহেদি দরজার দিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, গাড়িটা কি ফেলে রেখে গেছে? না, গোপনে একটা ওয়ার্কশপে নিয়ে গিয়ে রং পাল্টানোর চেষ্টা চলছিল। ওই ওয়ার্কশপ থেকেই একজন ইনফর্মার ফোন দিয়েছে, আমাদের নাম গোপন রাখার শর্তে ঠিকানা দিয়েছে। ওরা জানে না এটা পুলিশ কেস? না, ওদের ধারণা এটা চুরি হওয়া গাড়ি। আবির নিজেই হয়তো কোনো নাম না দিয়ে নিয়ে গেছে ওয়ার্কশপে, কিন্তু ইনফর্মার লোকটা চালাক। গাড়ির ইঞ্জিন নম্বর দেখে পুলিশে খবর দেয়। তারা দুজনে গাড়িতে উঠল। রিজওয়ান খান গাড়ি স্টার্ট দিতেই হালকা ঝাঁকি খেলো। হেডলাইটস জ্বলে উঠল। এই কেস আর সাধারণ নেই মেহেদি। রিজওয়ান খান হালকা গলায় বললেন, এখানে শুধু খুন না, বড় পরিবার, মিডিয়া, রাজনীতি সব জড়িয়ে যাবে। মেহেদি জানালার বাইরে তাকিয়ে বলল, আর যদি আবির চৌধুরী দোষী হয়? রিজওয়ান খান চোয়াল শক্ত করে বলল, তাহলে তাকেও শাস্তি পেতেই হবে। আমি চাই না ন্যায় বিচার একটা নামী পদবি দেখে চোখ ফিরিয়ে নিক। গাড়ি ছুটে চলল শহরের অন্য প্রান্তে, যেখানে একটা রেঞ্জ রোভার দাঁড়িয়ে আছে নীরবে, আর হয়তো অপেক্ষা করছে এক নতুন সত্যের উদ্ঘাটনের। বান্দরবনের গহীন অরণ্য, সকাল দুপুর বিকেল সব যেন একাকার এখানে। সবুজে ঢাকা পাহাড় আর থমথমে নিরবচ্ছন্নতায় ঘেরা জায়গাটা যেন সময়ের হিসেব ভুলে গেছে। বিশাল গাছের ছায়ায় ঢাকা একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, দেখলেই গায়ে কাটা দেয়। সেই পরিত্যক্ত বাড়ির অন্ধকার ঘরের এক কোণে পড়ে আছে নাওমি। তার হাত পা দড়িতে বাঁধা, মুখে আতঙ্কের ছাপ, শরীরে কাপড় চোপড় ধুলো ময়লায় মলিন। ঘরের এক কোণে একটা লাইট জ্বলছে, আর তার থেকে আসা হালকা আলোয় তার মুখটা কেমন বিবর্ণ দেখায়। অনেকক্ষণ পানি না পেয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে জানে না এখন দিনের কোন সময় চলছে নাকি রাত, জানে না এখানে ঠিক কোথায় আছে সে। তার মাথায় যেন এখনো ঘোলাটে, ভেতরে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আমি এখানে এলাম কিভাবে? তার যতদূর মনে পড়ে, শেষবার সে ছিল ঢাকার উপকণ্ঠে, যেখানে তাকে সেন্সলেস করে গাড়িতে তুলে নেওয়া হয়েছিল। যখন ওর জ্ঞান ফিরেছে তখন পুরো শরীর ব্যথা আর রক্তে আবদ্ধ ছিল, যেন ওর ওপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। এরপর একজন ডক্টর আসে, আর সেই নাওমিকে সারিয়ে তোলার চেষ্টা করে। আর সেই ডক্টরের কাছেই আবছা শুনেছিল সেই লোকটার কথা, আবির চৌধুরী নামের কেউ একজন, যাকে সে চেনেই না। কিন্তু সেই জায়গাটা তো পুরো আলাদা ছিল, শহরে আধুনিক। এখানে নেই কোনো বিল্ডিং, নেই গলি, নেই কোনো শব্দ, শুধু গাছ, পাখির আওয়াজ আর শ্বাসরুদ্ধ করা নিস্তব্ধতা। তাহলে আমাকে এখানে আবার কে নিয়ে এলো? নাওমি বুঝে উঠতে পারে না কি হচ্ছে ওর সাথে। সবাই ওকে নিয়ে এভাবে খেলছে কেন? আবির সেই লোকটাই বা কেন আমাকে তুলে নিয়ে এত বড় ক্ষতি করলো? কোন ষড়যন্ত্রে মেতেছে সবাই ওকে নিয়ে? নাকি সেও ছিল বড় কোনো ষড়যন্ত্রের একটা ছায়া মাত্র? তার বুকের ভেতরটা ধীরে ধীরে কেঁপে ওঠে। ভয় আর কৌতূহলের মাঝখানে সে অনুভব করে কিছু একটা গভীর সত্য লুকিয়ে আছে এই নির্জন বনভূমিতে। নাওমি কেঁপে উঠল এসব ভেবে। এমন সময় হঠাৎ দরজা খোলায় আওয়াজ পায় নাওমি। পুরনো দরজাটার তালা খুলে যাওয়ার শব্দে ঘর জুড়ে একটা থমথমে ছাপ নেমে এলো। গা ঘিনঘিনে একটা গন্ধ ঢুকে পড়লো ঘরে, ময়লা ঘাম আর রক্তের গন্ধ। দরজা ঠেলে ভেতরে ঢুকলো একটা ছেলে, উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালি, শরীরে ময়লা, ছেঁড়া জামা, জামায় শুকনো রক্ত লেগে আছে, যেন এটা পরেই সে কিছু একটা করেছে ভয়ঙ্কর কিছু। হাতে একটা ছোট্ট ট্রে, তার উপর খাবার, ভাত, ডাল আর একটু মাংস, একটা গ্লাসে লাল রঙের তরল কিছু একটা। খাবার দেখে নাওমির পেট মোচড় দিয়ে উঠল। সারাদিন পেটে কিছু পড়েনি, গলা শুকিয়ে কাট। সে কাঁপা গলায় বলল, আমি আমি খুব ক্ষুধার্ত, একটু খাবার প্লিজ। ছেলেটা যেন কিছুই শুনল না, ধীর পায়ে টেবিল টেনে আনলো, নিজের মতো চেয়ার টেনে বসলো। খাওয়া শুরু করলো চুপচাপ, হাত দিয়ে গা জ্বালানো কায়দায়। মাংসের টুকরো মুখে পড়ে এমনভাবে চিবোতে লাগলো যেন এর আগে কখনো খায়নি। নাওমি আবার মিনিত করলো, অনুগ্রহ করে 1 চামচ হলেও দিন, আমি খুব ক্ষুধার্ত হয়ে গেছি। ছেলেটা থেমে তার দিকে তাকালো, চোখের দৃষ্টিতে হিংস্রতা আর বিকৃত আনন্দ মেশানো। তারপর হালকা গলায় বলল, তুই চাস আমায় খাবার? হা, মানুষ ভাবিস নিজেকে? সে একটা মাংসের টুকরো মুখে পুরে দিল। তুই জানিস এই মাংস কোথা থেকে আসছে?
নাওমি হতভম্ব হয়ে চোখে তাকিয়ে রইল। ছেলেটা হেসে বলল, এটা মানুষের শরীরের মাংস, কিন্তু গরুর চেয়েও নরম হয়। আমি খেয়েছি, আর খেতেও অনেক মজা, অনেকবার খেয়েছি। এখন এইটুকু খাচ্ছি শুধু, রিহার্সেল। নাওমি কেঁপে উঠল। কি বলছে এই লোক? মানুষের মাংস? গা গুলিয়ে এলো নাওমির, চোখের জল চলে এলো। সে ফিসফিস করে বলল, আপনি আপনি কি পাগল? ছেলেটা হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। না রে, আমি পাগল না। পাগলদের কেউ ভালোবাসে না, ভয় পায় না। আমাকে সবাই ভয় পায়, বুঝলি? সে হেঁটে এসে নাওমির একেবারে সামনে দাঁড়ায়। মাথা নিচু করে নাওমির মুখ তার মুখের কাছাকাছি নিয়ে বলল, তুই বাঁচতে চাস? ঠিক আছে, তোকে খাবার দেব, কিন্তু তার আগে ওই যে গ্লাসে দেখছিস ওটা মানুষের রক্ত। ওটা আগে এক চুমুক খেয়ে প্রমাণ দে তুই একটা মানুষ না পশু, আমার মতো। নাওমি কাঁদতে লাগলো। চাই না খাবার, আমি চাই না, আমাকে যেতে দিন প্লিজ। ছেলেটা আবার হাসলো। চুপচাপ থাক, না হলে পরের বার খাবারের সঙ্গে তোর ওই শরীরের কিছু অংশ থাকবে। এই বলে সে ট্রেটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর জুড়ে শুধু নাওমির নিঃশ্বাসের শব্দ আর আতঙ্কে ছলো চোখ। এ কোন দোজগে এসে পড়ল সে? কিভাবে বাঁচবে এখান থেকে? চৌধুরী ভিলা, যেখানে বাইরের কারো পদচিহ্ন খুব একটা পড়ে না। উচ্চবিত্ত এলাকার রাজকীয় গেট ঘেরা এই ভিলার চারপাশ জুড়ে সবসময় থাকে এক ধরনের গোপনীয়তা। নামি দামি রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে বিশিষ্টজনদের আনাগোনা থাকলেও এই ভিলার দেয়ালে কখনো ছায়া পড়েনি পুলিশের। কিন্তু আজকের দিনটা যেন অস্বাভাবিক ভারী। প্রথমবারের মতো পুলিশ এসে থামল চৌধুরী ভিলার মূল ফটকে। কালো ইউনিফর্ম পরা একাধিক অফিসার, সঙ্গে ডিবি বিভাগের গাড়ি। স্থানীয় পাহারাদার পর্যন্ত হতবাক, এমন দৃশ্য তো কোনোদিন দেখেনি। রাত 10টা। ডাইনিং টেবিলে জমজমাট পরিবেশ। টেবিল জুড়ে বাহারি খাবার, ঝকঝকে সিলভার কাটলারি, আর গ্লাসের অর্ধেক ঢালা জুস বা পানীয়। আফজাল চৌধুরী মাথার ডানে বসেছেন, পাশে তার স্ত্রী শাহানা চৌধুরী, বড় ছেলে আরিয়ান ও তার স্ত্রী, আর একমাত্র মেয়ে কিয়ারা। হঠাৎ দরজার বাইরে গাড়ি ব্রেক কষার শব্দ। সঙ্গে সঙ্গে এক দারোয়ান এসে ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে জানালো, স্যার, পুলিশ পুলিশ আসছে। ডাইনিং টেবিলে যেন হঠাৎ করেই একটা শীতল বাতাস বয়ে গেল। সবাই চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। গার্ডেন পথ পেরিয়ে ভারী পা ফেলে ভেতরে প্রবেশ করলেন পুলিশ সুপার রিজওয়ান খান। তার সঙ্গে এসআই মেহেদি ও 2 সশস্ত্র পুলিশ সদস্য। চোখে সোজা দৃষ্টি, মুখে কোনো আবেগ নেই। এসিপি রিজওয়ান খান নিজে এসেছেন তদন্তে। তার দৃঢ় পদক্ষেপে যেন গোটা ভিলার দেয়াল কেঁপে ওঠে। সঙ্গী এসআই মেহেদি এবং আরও 2 জন সদস্য। সবার মুখেই একরকম অদৃশ্য চাপা রাগ, প্রতিজ্ঞা আর সন্দেহ। বাড়ির ভেতরের চাকচিক্য, ঝকঝকে ফ্লোর, দামি আসবাব, সব কিছুকে উপেক্ষা করে তারা এগিয়ে গেলেন অভ্যন্তরে। চৌধুরী পরিবারের সদস্যদের চোখে মুখে অস্পষ্ট অস্বস্তি। এত বড় পরিবারের গায়ে পুলিশের ছোঁয়া, এটা যেন একটা দাগ। আফজাল চৌধুরী এগিয়ে এসে রিজওয়ানের দিকে হাত বাড়িয়ে দিলেন। স্বাগতম অফিসার। হঠাৎ করে চৌধুরী ভিলায়? রিজওয়ান খানের গলায় নরম অথচ দৃঢ় সুর। দুঃখিত, হঠাৎ চলে এসেছি, কিন্তু সমস্যাটা গুরুত্বপূর্ণ। আফজাল মাথা নেড়ে বললেন, বসুন, দয়া করে বসুন। পারিবারিক ডিনার হচ্ছিল, আপনারা অতিথি, নাস্তা আসছে। পাশেই দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ইশারা করলেন, মিষ্টি কফি আর স্ন্যাক্স নিয়ে আসো। সবাই সোফায় বসে পড়ল, কিন্তু রিজওয়ান খান বসে বসেই চারিদিকে নজর বোলালেন। মুখ গম্ভীর হয়ে উঠল। দুঃখিত মিস্টার চৌধুরী, আমি এখানে ভদ্রতা করতে আসিনি। আমার একটা সোজাসাপটা প্রশ্ন আছে। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। রিজওয়ান খান বললেন, আপনার ছোট ছেলে আবির কোথায়? আফজাল চৌধুরী কপাল কুঁচকে তাকালেন। হঠাৎ করে আপনি আমার ছোট ছেলেকে খুঁজছেন কেন অফিসার? রিজওয়ান খান এবার ভরাট কণ্ঠে বললেন, আপনার ছেলে 6টি হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তদন্তের কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, একজন সাধারণ শিক্ষকের মেয়ে নাওমি রহমান, তাকে কিডন্যাপ করেছে সে। আমরা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি। ঘরের সবাই যেন শূন্য চোখে তাকিয়ে রইল। কারো কণ্ঠ থেকে একটা শব্দও বের হলো না। সবাই যেন তবদা খেয়েছে। আরিয়ান চৌধুরী উঠে দাঁড়িয়ে বলল, কি বলছেন আপনি অফিসার? আমার ভাই এমন কিছু করতেই পারে না। মানছি আবির রাগী, মাথা গরম, দায়িত্বজ্ঞানহীন কিছুটা, কিন্তু খুনি অসম্ভব।
তার কথা শেষ হওয়ার আগেই শাহানা চৌধুরী ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, না, আপনি ভুল করছেন। আমার ছেলে কাউকে মারতে পারে না। ও একটু উচ্ছৃঙ্খল, ঠিক আছে, কিন্তু খুন, কিডন্যাপ অসম্ভব। আর তাছাড়া আমার ছেলে এসব করেছে, এর কোনো প্রমাণ আছে? রিজওয়ান খান এবার গা এলিয়ে বসে বললেন, মার্ডারের কোনো প্রত্যক্ষ প্রমাণ এখনো হাতে নেই, কিন্তু কিডন্যাপের, হ্যাঁ, সেটা আছে। তিনি পাশে থাকা একটা সাদা খামে হাত বাড়িয়ে তা খুলে তুলে ধরলেন কিছু ছবি। এই গাড়িটা দেখুন, রেঞ্জ রোভার, প্লেট নম্বর মিলেছে চৌধুরী গ্লোবাল অ্যান্ড কোম্পানি নিবন্ধনে থাকা গাড়ির সঙ্গে। আর এই সিসিটিভি ফুটেজের ফ্রেমে থাকা এই ছেলেটি, এটা কি আপনার ছেলে আবির নয়? আফজাল চৌধুরী ছবিগুলোর দিকে গভীরভাবে তাকালেন, চোখে মুখে যন্ত্রণা আর বিস্ময় একসাথে। কয়েক সেকেন্ড নীরব থেকে ধীর কণ্ঠে বলেন, এই ছেলে আমারই সন্তান, আর গাড়িটাও আমাদের। কিন্তু যদি সে এমন কিছু করে থাকে, আমার পরিবার আইনকে কখনো প্রতিহত করেনি, করবেও না। আপনি যা সহযোগিতা চান পাবেন। আমি ব্যক্তিগতভাবে চাইব সত্য উন্মোচিত হোক। সবাই স্তব্ধ হয়ে গেল। আরিয়ান চুপচাপ মাথা নিচু করে বসে পড়ল। শাহানা চৌধুরীর চোখে জল। পুলিশ সুপার রিজওয়ান খানের স্পষ্ট অভিযোগ আবিরের বিরুদ্ধে যেন ছুরি হয়ে বিঁধল পুরো পরিবারের বুকে। শাহানা চৌধুরী স্তব্ধ, আরিয়ান রাগে উত্তাল। রিজওয়ান খান সবার প্রতিক্রিয়া এক ঝলকে দেখে নিয়ে ধীরে বললেন, আমি বুঝি সত্য কঠিন, কিন্তু সময় কম আমাদের হাতে, তাকে আমাদের খুঁজে বের করতেই হবে। আফজাল চৌধুরী নিঃশব্দে উঠে দাঁড়ালেন। গলায় তার কোনো জড়তা নেই, মুখে অদ্ভুত দৃঢ়তা। রিজওয়ানের চোখে চোখ রেখে শান্ত গলায় বললেন, আমার ছেলে কোথায় আছে আমি জানি। গুলশানে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ড্রিম প্যালেস। বেশিরভাগ সময় ও সেখানেই থাকে। আপনি ওকে খুঁজছেন তো? চলুন, আমি নিজেই নিয়ে যাচ্ছি আপনাদের। এই কথায় সবাই যেন থমকে গেল। শাহানা চৌধুরী চোখ বড় করে তাকালেন স্বামীর দিকে। আপনি আপনি ওর কথা বলছেন আফজাল? ওর বিরুদ্ধে এই অভিযোগে আপনি পুলিশকে? আফজাল স্ত্রীর দিকে ধীরে তাকিয়ে বললেন, আমি একজন বাবা, এটা ঠিক, কিন্তু তার চেয়েও বড় কথা, আমি একজন নাগরিক। ভুল করলে আমার ছেলে হোক বা অন্য কেউ, আইনের মুখোমুখি হতে হবে। আর আমরা যদি সত্যিকারের মানুষ হয়ে থাকি, তবে চোখ বন্ধ রাখলে চলবে না। আরিয়ান চৌধুরী দাঁড়িয়ে উঠে বলল, বাবা, আমি আপনার সঙ্গে আছি। আপনি যা ঠিক মনে করছেন সেটাই হোক, আমিও যাব। যদি আবির কিছু না করে থাকে তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে। রিজওয়ান খান হালকা মাথা নেড়ে বললেন, চলুন তবে, গাড়িতে উঠি। আফজাল চৌধুরী পুলিশকে নিয়ে বেরিয়ে গেলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। এক রাজকীয় পরিবারের গায়ে প্রথমবারের মতো কাদা লেগে গেল। রাতের সাজানো খাবার টেবিল পড়েই রইল। রাত ৩টা। অন্ধকার, ভয়ঙ্কর নীরবতা। পুরো এলাকা যেন মৃত, একদম শান্ত। তবে দূর থেকে একটি শিয়ালের ডাক ভেসে আসছে, যেন শিকার খুঁজছে। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাওমি একাকী, বদ্ধ ঘরের এক কোণে বসে, তার চোখে ভয় আর শঙ্কা। কিছুতেই সে শান্ত হতে পারছে না। চারপাশে শুনতে পাচ্ছে নানা ভয়ানক প্রাণীর আওয়াজ। মুক্তি নেই কোথাও। কেউ আছো? প্লিজ বাঁচাও আমাকে, নাওমি চিৎকার করে। কাঁদতে কাঁদতে সে সারা শরীরে আতঙ্কের থরথর শব্দ অনুভব করে। তার হাতে পায়ে যে শক্ত করে বাঁধন দেওয়া হয়েছে, তা যেন তাকে আরও বেশি পরাজিত করেছে। হঠাৎ একটা শব্দে তার চেতনা চমকে ওঠে। কোথা থেকে আবার যেন সেই পাশবিক লোকটা আসলো। সে আবার হাতে ধারালো ছুরি নিয়ে এগিয়ে আসছে। চোখে ভয়। ঘরটি যেন তীব্রভাবে আঁধারে ভরে গেল। তার উদ্দেশ্য একটাই, নাওমিকে হত্যা করা। নাওমির চোখে সবকিছু ঝাপসা হয়ে আছে, আর কিছু দেখা যাচ্ছে না। সে জানে আজকে রাত তার শেষ রাত হতে পারে। কিন্তু তারপর ঘটে কিছু আশ্চর্যজনক ঘটনা। সেই নরপশু মানুষটা একটু পরেই বের হয়ে যায়, ছুরিটা শান দেওয়ার জন্য। ততক্ষণে যেন এক আশার আলো দেখল নাওমি। হঠাৎ ঘরের দরজা খুলে আসে। এক যুবক দ্রুত পদক্ষেপে ঘরের ভেতর প্রবেশ করে। 1 মিনিটও অপচয় না করে সে দ্রুত নাওমির হাত পায়ের বাঁধন খুলে দেয়। তারপর নাওমিকে নিয়ে বের হওয়ার সময় বুঝতে পারে নাওমির শরীর এতটাই দুর্বল যে সে উঠে দাঁড়াতে পারে না। সব কিছু যেন ঝাপসা। মাথা ঘুরে যায় নাওমির। ছেলেটি হতাশ না হয়ে তাকে কোলে তুলে নেয়। তারপর দ্রুততার সাথেই বাইরে চলে যেতে থাকে। নাওমিকে সরিয়ে নিতে যেতে চাইছে, তবে তার শরীর এতটাই দুর্বল যে সে কিছুই করতে পারছে না। উফ, নাওমির কাছে সময়টা যেন বিশাল এক ক্লান্তির বোঝা হয়ে দাঁড়িয়েছে। তখনই সেই বিপদ এসে পড়ে।
ঘরটি ছেড়ে কিছু সময় পরে আরো 10-12 জন লোক এসে উপস্থিত হয়। ভয়ঙ্কর সেই মুখগুলো, চোখে এক ধরনের হিংস্রতা। কিন্তু ছেলেটি পিছু হাঁটতে না পেরে এক মুহূর্তের জন্য সে মনে করে আর পালাতে পারবে না। কিন্তু সে হতাশ হয়ে যায় না। একটু ঝুঁকি নিয়ে নাওমিকে কাঁধে তুলে তাকে দ্রুত একটি গাছের ঝোপের মধ্যে নিয়ে চলে যায়। চারপাশে গাছপালা, অন্ধকার, কিন্তু কেউ তাদের খুঁজে পায় না। তবে নাওমির কান্না থামানো যাচ্ছে না। তার কাঁদতে কাঁদতে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছিল। সে ভয় ও আতঙ্কে কাঁদছিল, যেন সে কোথাও নিরাপদ নয়। কিন্তু ছেলেটি বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে যাতে নাওমির কান্না থামে। সে ভাবতে থাকে। তারপর এক মুহূর্তে তার চোখে এক নতুন ভাবনা চলে আসে। সে ঝোপের ভেতর গা ছমছমে পরিবেশে ছেলেটি নাওমির মুখের দিকে তাকায়, গভীর চাহনি নিয়ে। নাওমি আর কান্না থামাতে পারছিল না। ছেলেটি ধীরে তার মুখের কাছে চলে আসে আর নাওমির দু ঠোঁটের উপর এক নরম তীব্র চুম্বন দেয়। চুম্বনটি প্রথমে খুব ধীরে ছিল, যেন তাকে বোঝানোর চেষ্টা করেছে সে একা নয়, তার পাশে কেউ আছে যে তাকে কিছুতেই ক্ষতি হতে দেবে না। অতঃপর এক নিঃশ্বাসে ছেলেটি নাওমির ঠোঁটে এক গভীর চুম্বন দেয়, যার মধ্যে তার সমস্ত অনুভূতি ঢেলে দেয়। প্রথমে ঠোঁট দুটো আলতো নরমভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়। তারপর ধীরে ধীরে তার চুম্বন আরো গভীর হয়, যেন তার সমস্ত ভয়, দুশ্চিন্তা আর কষ্ট একসাথে ঝরে পড়ছে। নাওমি কাঁপানো শরীর কিছুটা স্থির হয়ে যায় এবং তার কান্না থেমে আসে। চোখ বন্ধ করে সে ছেলেটির কোমল ঠোঁটের স্পর্শ অনুভব করে, যা তার শরীরে এক অদৃশ্য শক্তি এনে দেয়। এখন সে এক মুহূর্তের চুম্বনে নাওমির ভয়ের ছায়া যেন ধীরে ধীরে মুছে যেতে থাকে। তার হৃদয় যেন শান্ত হয়ে যায় আর তার চোখের কোণে এক নতুন ধরনের আত্মবিশ্বাসের ঝিলিক দেখা যায়।